বাইক ড্রাইভ করছিল ঈশান। কারো হঠাৎ কেউ রাস্তার পাশ থেকে হাত নাড়তেই আর তার কথার শব্দে ঈশান বাইকটার সাথে সাথে ব্রেক করতেই মেয়েটার থেকে কয়েক পা এগিয়ে গিয়েই থামতে ব্যর্থ হলো। অবশ্য মেয়েটা এমন একটা সময় ইশারা করেছে যখন ব্রেক করলেও ওর থেকে একটু দূরেই যেতে হতো। আর ঠিক তেমনটাই হয়েছে। ঈশানের বাইকটা থামাতেই মেয়েটা এগিয়ে আসলো। তারপর এসে ওর পাশে দাঁড়াতেই ঈশান পা থেকে একবার মাথা অবধি দেখলো। হেলমেটটা খুলে যখনই মেয়েটার দিকে তাকালো, মেয়েটাও ওর দিকে কেমন করে যেন তাকালো। ঈশান একটু বিরক্তি নিয়ে বলল, আরে কি সমস্যা আপনার? এমন করে দাঁড় করালেন কেন? কোনো সমস্যা নেই, তবে আমার একটু সাহায্য চাই। আধুনিক কায়দায় ভিক্ষা? কি? আমাকে দেখে আপনার ভিক্ষুক বলে মনে হচ্ছে? দেখে কাউকে তেমন কিছু বলেই মনে হয় না, কিন্তু পরবর্তীতে সেটাই সত্যি হয়। দেখুন, ফালতু কথা বলবেন না। আমি আপনাকে লিফটের জন্য ইশারা করেছি, আপনি কি সেটা শুনতে পাননি? ইশারাই টের পেলাম, তবে কি বলছেন কিছুই কান অবধি পৌঁছায়নি। হেলমেট পরেছিলাম তাই। যাই হোক, আপনার সাথে ফালতু ঝামেলা করতে চাচ্ছি না। আমি একটু লিফটের জন্য আপনাকে দাঁড় করিয়েছি। এখন আপনাকে আমাকে একটু লিখে দিন না প্লিজ। ঈশান মেয়েটার পা থেকে মাথা অবধি দেখলো। বেশ সুন্দর করে সেজেছে ভদ্রমহিলা। তারপর আবারও হিজাব পরেছেন, ঢিলে ঢালা একটা বোরখা পরা, বেশ দেখতে সুন্দরী লাগছে। তার উপরে যে পরিমাণ সুন্দর মেয়েটা, তাতে যে কোনো ছেলের রাতের ঘুম হারাম হয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট। চুলটা কত বড় সেটা দেখার মতো সৌভাগ্য হলো না। তবে ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না। কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে তাই বলল, ঠিক আছে, কোথায় যাবেন বলুন, তবে আমি ওই কলেজ অবধি গিয়ে থামবো, এর বেশি যাব না। হ্যাঁ, কলেজে নিয়ে গেলেই হবে। আসলে আমার ফার্স্ট ডে আজকে কলেজে। অ্যাডমিশনের পর আসছি, সেই জন্যই আর কি এরকম পরিস্থিতিতে পড়তে হলো। তার উপরে একটু লেট হয়ে গেছে বাসা থেকে বের হতে, ঘুম থেকে উঠতে লেট হওয়ার কারণে এত বড় একটা ঝামেলার মধ্যে পড়তে হলো। এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, যে কোনো একটা রিক্সা ধরেই তো চলে গেলেই হতো। আপনার কি মনে হয় আমার কাছে টাকা নেই, নাকি আমি চেষ্টা করিনি? এখান দিয়ে কোনো রিক্সা যায়নি, আর যাও বা গেছে একদম ফুল লোড করা। যেগুলো গাড়ি দাঁড় করানোর চেষ্টা করলাম, কেউই দাঁড়ালো না। আপনার আগেও কয়েকটা বাইকে ইশারা করলেও তারাও থামেনি। আর আপনাকেই মনে হয়েছে আপনি আমাকে হেল্প করতে পারেন। নিন, এখন কথা না বলে উঠুন। আর মিনিট 5 মতো রাস্তা বাকি আছে, আর তার উপর কলেজের সময়টাও হয়ে আসছে। যে কোনো সময় ক্লাসে বেল দিয়ে দিবে। আর ফার্স্ট ক্লাস ম্যাডামের যদি গিয়ে অ্যাটেন্ড না করতে পারি, সারাক্ষণ কলেজের ক্লাসের বাইরেই দাঁড়িয়ে থাকতে হবে। মেয়েটা তাড়াহুড়ো করে উঠে বসলো। একদম নায়িকাদের মতো বসেই পিছন থেকে ওর কোমরে হাত রেখে জড়িয়ে ধরলো। অবাক হলো ঈশান, চমকে উঠল। কিছুক্ষণ নিজের পেটের দিকে তাকিয়ে দেখলো এক হাতে মেয়েটা ওকে জড়িয়ে ধরে রেখেছে। ঈশান কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা একটু তাচ্ছিল্য করে বলল, দেখুন মিস্টার, বাইকে বসতে আমার একটু ভয় লাগে। যদি ব্রেক করলে পড়ে যাই, সেই জন্যই আপনাকে জড়িয়ে ধরেছি। এমন তো হতেই পারে। আপনি এমন করে ভাবছেন কেন? যেমন করে দেখছেন তাতে মনে হচ্ছে যে আপনার জায়গায় আমি নিজেই লজ্জা পাচ্ছি। ঈশান মাথা টেনে না সূচক উত্তর দিয়ে আবারও হেলমেটটা পরে বাইকটা স্টার্ট করলো। মেয়েটা কী বলছে কিংবা কিছু বলছে কি না সেটা বুঝতে পারছে না। তবে একই কলেজে পড়ে বলে মনে হচ্ছে, কিন্তু নিচের কোনো ইয়ারের হবে বলে মনে হচ্ছে। তাই সেসব চিন্তাভাবনা বাদ দিল। এই মুহূর্তে আর কিছু ভাবতে চাইছে না। তাছাড়া মেয়েটার সাথে কোনো বাড়তি কথা বললে দেখা যাবে এক কথায় দু কথায় আবার সেই লম্বা চওড়া আর এলোমেলো হবে আলোচনা। তার থেকে না হয় চুপচাপ থাকাই ভালো। কলেজের সামনে 5 মিনিটেই চলে আসলো। এসে গাড়ি থেকে নেমে বাইকটা স্ট্যান্ড করতেই মেয়েটা নেমে গেল। তারপর চলে যেতে নিয়েও ফিরে এসে একটু হাসার চেষ্টা করে বলল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঈশান কিছু বলার সুযোগ পেল না। মেয়েটা পিছন ফিরে একদম হাঁটা লাগালো। ঈশান হেলমেট খুলতে খুলতে ততক্ষণে অনেক দূর পৌঁছে গেছে মেয়েটা। তাই খানিকটা বিরক্তি নিয়ে হেলমেটটা বাইকে ঝুলিয়ে রেখে এবার বাইকটা এক সাইডে যেখানটায় পার্ক করা হয় সেখানটায় রেখে তারপর বন্ধুদের খুঁজতে লাগলো। ওদের কল দিলে জানতে পারলো ক্লাসের দিকে চলে গেছে, আর মিনিট খানেক মতো বাকি আছে। ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না, কারণ সেখানে হেঁটে যেতে গেলে ক্লাসে যেতে লেট হবে। আর ভদ্রমহিলা যে পরিমাণে রাগী, না মানে আসলে ম্যাডামের কথাই বলছে। ওই আসার সময় বলল না যে ম্যাডামের ক্লাসটা মিস দিলে ঝামেলা হয়ে যাবে। 2-1 মিনিট পরে গিয়ে ঢুকলেও ভদ্রমহিলা একদম বাইরে দাঁড় করিয়ে রাখবে। পুরো 40 মিনিট কিংবা 45 মিনিট ধরে দাঁড়িয়ে থাকতে হবে।
আবার কোথাও যেতেও পারবে না। এই বয়সে এসে স্টুডেন্টদের কেউ এমন পানিশমেন্ট দেয়? এরকম পানিশমেন্ট হয় কলেজে। ঈশানের সেটা জানা ছিল না ওনার ক্লাস করার আগ পর্যন্ত। যাই হোক, একটু দ্রুত পায়ে হেঁটে আসতে লাগলো। কিছু দূর এসে যখনই ওদের কলেজের একদম বিল্ডিংটায় প্রবেশ করলো, দেখলো ভদ্রমহিলা সবেমাত্র অফিস রুম থেকে বেরোচ্ছে। ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না, দৌড়ে এবার সিঁড়ি দিয়ে উঠে গেল। বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই হয়তো ক্লাসে ঢুকে যাবে। পিছনে আসলো, আর তারপর যখনই ওরা দরজা দিয়ে প্রবেশ করবে তার আগেই ঈশান হুড়মুড়িয়ে ঢুকেই নিজের একটা পছন্দের জায়গায় গিয়ে বসে পড়ল। সবাই অবাক চোখে তাকিয়ে থেকে তারপর ভিতরে ঢুকলো। ঈশান মেহেদি পাশে বসতেই শুভ অন্য সাইডে গিয়ে বসলো। সব মিলিয়ে পালের গোদাগুলো এক জায়গায় প্রত্যেক দিন বসবে, আর না হয় ওর জন্য জায়গা রাখবে। আবার অন্য কেউ বসলে তাকে সিটটা ট্রান্সফার করে দেওয়া হবে। অবশ্য ওদের এই দলের মধ্যে তেমন কোনো গণ্ডগোল হয় না, তবে আশেপাশে সবাই জানে ওরা এক জায়গায় বসে, তাই ইচ্ছে করে জায়গাটা ছেড়ে দেয়। কলেজের সবার সাথে বেশ বন্ধুত্ব সুলভ আচরণ ওদের, আর স্বভাবসুলভ পরিচিতি বজায় রেখেই চলে, তাই সবাই ওদের বেশ ভালো নামেই চেনে। অন্যান্য বন্ধু মহলের মধ্যে তো জ্ঞানী, কেউ হারে বজ্জাত, কেউ কবি, আবার কেউ গায়ক, এরকম টাইপের থাকে। এদেরও আছে, তবে ওরা অতটাও খারাপ নয় যে রাস্তায় বসে কিংবা ক্যাম্পাসে বসে মেয়েদের টিচ করবে কিংবা কাউকে র্যাক দিতে যাবে। অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট সবাই। যাই হোক, মিনিট দুয়েক পরেই ভদ্রমহিলা প্রবেশ করতেই সবাই দাঁড়িয়ে যেন হাত পা উঁচু করে তাকে একটা বড়সড় স্যালুট মারল। না হলে হয়তো ভদ্রমহিলা খুঁজে খুঁজে বের করতো কে দাঁড়িয়েছে কিংবা দাঁড়ায়নি। এই মহিলার ডিসিপ্লিন যেন একদম শিরায় শিরায় লেগে আছে। কোনো প্রকার অনিয়ম কিংবা কিছুই তিনি মানতে চান না। এক প্রকার একদম দজ্জাল টাইপের মহিলা। তবে ওরা কিছুদিন আগেই জানতে পেরেছে ওনার কাছে টিউশনি করা দুই তরুণীকে প্রেমে নাকি ভদ্রমহিলার সাহায্য করেছিল। এই নিয়ে এক সপ্তাহ যাবৎ ক্যাম্পাস ভর্তি তোলপাড় চলেছিল। শেষে উনি নিজে গিয়ে নাকি ছেলে মেয়েদের বাসায় কথা বলে ওদের বিয়ের ব্যবস্থা করে দিয়েছিল। সেক্ষেত্রে ওরা বলতেই পারে যে ভদ্রমহিলা মনের দিক থেকে অনেকটা ভালো। কাউকে সাহায্য করার মনটা ওনার আছে, তবে ডিসিপ্লিনের ক্ষেত্রে উনি মোটেও ছাড় দিতে চান না। ম্যাডাম ক্লাস শুরু করতেই কিছুক্ষণ বাদে কেউ একজন এসে দরজায় উকি দিল। সবাই সেদিকে তাকালে তখন ঈশানও খেয়াল করে দেখল তখনকার সেই মেয়েটা, অর্থাৎ যে মেয়েটাকেও লিফট দিয়েছিল। এবার শুভ যখনই কিছু বোঝাতে নিবে তার আগেই ঈশান ফট করে বলে ফেলল, আরে এ তো সেই তখনকার মেয়েটা। মানে কি তখনকার সেই মেয়েটা? মানে কোথায় দেখেছিলে একে? ঘটনা কি বলতো? আসলে বাসা থেকে আসার সময় মাঝ রাস্তায় এই মেয়েটা আমাকে লিফটের জন্য দাঁড় করিয়েছিল, তারপর ওকে নিয়ে এই কলেজে এসেছি। মাইরে, আব্বে শালা, হ্যাঁ সেই জন্যই তো লেট হয়ে গেল। 5 মিনিট ওর সাথে ভক করতে গিয়ে ঝামেলাটা বাঁধলো, না হলে ঠিক সময়ে চলে আসতাম। এখন এগুলো বাদ দে, মেন কেন্দ্রবিন্দু তো এই ম্যাডামের দিকে। সবার দৃষ্টি আকর্ষণ করবে এখন এই ম্যাডাম। তার উপর এক ভদ্রমহিলা আর এক ভদ্রমহিলাকে হয়তো এখন পরিচয় করিয়ে দিবে। শুভর কথা শেষ হলো না, তার আগেই শায়লা ম্যাডাম মেয়েটাকে ডেকে এনে পাশে দাঁড় করালো। তারপর ওর কাঁধের উপর হাত রেখে বলতে লাগলো, ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের সাথে তোমাদের এক নতুন বন্ধুকে পরিচয় করিয়ে দিব। আমি বলতে চাইছি ও তোমাদের সাথে এখন থেকে একই সাথে পড়ালেখা করবে। আর ও এতদিন বাইরে ছিল, সেই জন্য অনার্সটা কমপ্লিট করা হয়নি। অবশ্য ওকে দেশে ফিরে আসার জন্য আমি জোর করেছিলাম, তাই বললাম যে তোমাদেরই কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে। এবার ম্যাডাম মেয়েটার পরিচয়টা দিতে লাগলো। ও হচ্ছে প্রেমা, এই সেই, পড়ালেখায় এত ভালো অত ভালো, সব মিলিয়ে যেন একদম প্রশংসায় একদম মুখ দিয়ে ফেনা তুলে ফেললো। আসলে ও হচ্ছে আমার অন অ্যান্ড অনলি। বাকি কথাটুকু ম্যাডামের মুখ থেকে বেরোলো না। তার আগেই শুভ দাঁত কেলিয়ে একদম সবার সামনে উচ্চস্বরে বলে উঠল, ম্যাডাম, আমরা খুব ভালো করেই বুঝে গেছি উনি আপনার বোন। তো একমাত্র বোন, ঠিক আছে, আমরা দেখে রাখবো, আপনি টেনশন করবেন না ম্যাডাম। ম্যাডাম অগ্নিচক্ষু নিয়ে সবার দিকে তাকাতেই ছেলেটা কথা বলা বন্ধ করে দিল। ম্যাডাম নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলতে লাগলো, সব বিষয়ে তুমি একটু বেশি কথা বলো। তোমাকে আমি বলেছি কখনো ও আমার বোন? হ্যাঁ, ও আমার মেয়ে বদমাইশ।
আর তোমাদের সাথে পরিচয় করে দিতেই তো এত কথা বললাম, আর তুমি তার আগেই দিলে বাগড়া দিয়ে। না মানে আসলে ম্যাডাম আমি গেস করেছিলাম, তাই এরকম করে ডাহা ভুল করে ফেললাম। বরাবরই যে তোমার গেস ভুল হয় সেটা আমি খুব ভালো করেই জানি। সব সময় এত মুখ চলে কেন তোমার? হ্যাঁ, সব জায়গায় দেখি আগ বাড়িয়ে তুমি কথা বলতে চাও। শুভ আর কোনো কথা বলল না। ম্যাডামের মেয়ে কথাটা শোনার সাথে সাথেই কেমন যেন সবাই বেশ খানিকটা অবাক হলো, কারণ ম্যাডামের যে বয়স আর যে চেহারা, তাতে ওনাকে আরও একখান বিয়ে দেওয়া যাবে, তার ভুল নেই। অনেকেই তো ভাবে যে ম্যাডামের সদ্য বিয়ে হয়েছে কিংবা বিয়েও হয়নি। অনেকেই আছে ডায়েট কন্ট্রোল আর শারীরিক ফিটনেস মেনটেন করে চলে, তাদের মধ্যে ম্যাডাম একজন। মোটামুটি বয়সের একটা সাপ পড়লেও যে কেউ দেখে বলবে না ওনার বিয়ে হয়েছে, আর তেমন কিছু বলে উনি ম্যাডাম। কিন্তু ওনার যে এমন একটা মেয়ে আছে 24-25 বছর বয়স হয়ে যাচ্ছে, তার সেটা আজকে না দেখলে কেউ বুঝতেই পারতো না, আজকে না বললে কেউ বুঝতেই পারতো না। অবশ্য অনেকেই এখন ধারণা করছে ম্যাডামের বিয়েটা অনেক আগেই হয়েছিল, সেজন্যই হয়তো এত বড় একটা মেয়ের তিনি রাজমাতা। এবার ঈশানের ভিতর থেকে কেমন যেন ফুস করে একটু হাওয়া বেরিয়ে গেল ম্যাডামের মেয়ে কথাটা শুনে, কারণ মেয়েটাকে প্রথম দেখাতেই অসাধারণ লেগেছিল। তার উপর এই মুহূর্তে গরমের কারণে নাকের উপর বিন্দু বিন্দু ঘাম জমেছে, চেহারাটা একটু লাল হয়ে আছে, হয়তো রোদ বেরিয়ে এসেছে। আর ফর্সা চেহারাটা দেখেই বোঝা যাচ্ছে যে রমণী বেশি কষ্ট সহ্য করতে পারে না। আবেগে ঈশান গা ভাসালো, কিছু বলতে যাবে তার আগেই শুভ বিষয়টা বুঝতে পেরে মেহেদিকে নিয়ে দুজনে টেনে বসিয়ে দিল। তখন ঈশান বলতে আরম্ভ করলো, জানিস, আমি না ভেবেছিলাম ও আসলে আমাদের নিচের ব্যাচের কোনো স্টুডেন্ট না। মানে আসলে আমি ভাবতেও পারিনি যে ও আমাদের সাথেই পড়ে আর ম্যাডামের মেয়ে। হ্যাঁ, না হলে কি করতি? শালা প্রেম করতি কর না। পাগল নাকি মাথা খারাপ তোর? ম্যাডামের মেয়ের সাথে প্রেম করে শেষে দেখা যাবে যে এই কলেজই ছাড়তে হবে। ওইসবে আমি নেই বাপ। কেন গত কয়েকদিন আগে জানতে পারলি না ম্যাডাম দাঁড়িয়ে থেকে তার স্টুডেন্টদের প্রেম ভালোবাসায় একদম তৃতীয় ব্যক্তি হয়েও তাদের মিলিয়ে দিয়েছে। বাসায় অবধি গিয়ে বিয়েটা পাকা করে বিয়ের একদম কাজী হিসেবে ঘটকালিটা সেরে ফেলেছে। সেখানে ওনারা মেয়ের প্রেম ভালোবাসার মধ্যে তো উনি বাদ সাধবে না একদমই। তুই শুধু একবার বলেই দেখ, বাকিটা আমরা দেখে নিব। এর চেয়ে ভালো হয় না এই কথাটা ওনার মেয়েকে না বলে গিয়ে একেবারে ম্যাডামকে গিয়ে বললে আমাকে একদম জায়গা মতো ভর্তি করে দেবে ওই হসপিটালে, শিওর যা হচ্ছে আর কি। শোন, কথা শোন ছেলের। মেয়েরা আজকাল একটু বেশি অ্যাডভান্স। ওদের প্রপোজ করলে ওরা খুশি হয়, ভাববে কতগুলো ছেলে ওদের পিছনে পড়ে আছে। তাই খামাখা এসব চিন্তা করিস না, ওরকম কিছুই হবে না। বাদ দে তো, প্রথমবার দেখেছি আজকেই। তাছাড়া মেয়েটার বয়ফ্রেন্ড আছে কি না কিংবা অন্য কারোর সাথে কমিটেড কি না, আর ম্যাডামের মতো বিয়ে হয়েছে কি না কিছুই তো জানি না। সবই যখন ম্যাডাম বলল, তাহলে বিয়ের কথাটাও না হয় কোনো বলে দিত। তা তো বললো না। শোন, তোর যদি আরেকবার যদি এই কথা শুনি তাহলে ঘুষি মেরে নাকের বদনা উড়িয়ে দেব। ক্লাসটা শেষ করলো সবাই। ক্লাসটা শেষ হতেই ঈশান বন্ধুদের নিয়ে বাহিরে আসলো। বাহিরে আসার সময় মেয়েটার সামনে দিয়ে আসতেই ঈশানকে মেয়েটা দেখে অবাক হলো। এতক্ষণ হয়তো ওকে চোখে পড়েনি। ঈশান আর চোখে একবার ভদ্রমহিলার দিকে তাকিয়ে থেকে বন্ধুদের সাথে বেরিয়ে আসলো। কলেজের বারান্দায় এসে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। একটু বাদেই ভদ্রমহিলা এবং তার নতুন দুই বান্ধবীর সাথে বাহিরে এলো, একটা নীলা আর একটা সোনিয়া। ঈশান ওদের আগে থেকেই চেনে। এই মেয়েগুলোই ঈশানের দুই বন্ধুর সাথে অনেকবার লাইন মারার চেষ্টা করেছিল। অবশ্য ওদের কাজই হচ্ছে আজ একে পছন্দ করা তো কাল ওকে পছন্দ করা, তাই মেহেদি আর শুভ পাত্তা দেয়নি। ঈশান বন্ধুদের সাথে কথা বলছিল, এরই মাঝে প্রেমা অর্থাৎ ম্যাডামের মেয়ে বলতে আরম্ভ করলো, আচ্ছা, তোমরা তো সেই প্রথম থেকেই ক্লাস করছো। ওই ছেলেটাকে বলো তো, ওর নামটা কি? কোনটা? আরে ওই যে লম্বা ফর্সা আর তার উপরে হ্যান্ডসাম, চুলগুলো একটু বড় করে রাখা, ওইটার কথা বলছি। ও, তুমি ঈশানের কথা বলছো? সে আমি কি করে জানবো? আমি তো তোমাকে জিজ্ঞেস করছি ওকে। আসলে ওর সাথে আজকে একটা কাণ্ড ঘটেছে জানো তো? নিশ্চয়ই প্রেম ভালোবাসার প্রস্তাব দিয়েছে, তাই না? এতদিন ধরে এতগুলো মেয়ে ওকে প্রপোজ করলো, সেখানে কারো প্রপোজাল অ্যাকসেপ্ট করলো না ছেলেটা, আর আজকে সুন্দরী একটা নতুন মেয়েকে দেখেই তাকে প্রপোজ করে দিল। এই জন্যই বারবার মনে হচ্ছিল যে কোথাও কোনো কাহিনী আছে,
কিংবা কোনো ঘাপলা আছে? দেখলি তো দিন শেষে সেও অন্য সব ছেলেদের মতো নতুন একটা মেয়েকে পেয়ে আর কলেজের 8-10টা মেয়ের থেকে সুন্দরী কাউকে পেয়েই প্রপোজ করে দিল। প্রেমা অবাক চোখে তাকিয়ে থেকে ওদের কথাগুলো শুনছে। ও বলল কি আর ওরা বুঝলো কি? বিষয়টা ভেবে মেয়েটা বলতে আরম্ভ করলো। তোমরা যেটা ভাবছো তেমন কিছু না। আসলে ওকে আমি আজকে লিফট দেওয়ার জন্য রাস্তায় দাঁড় করিয়েছিলাম। আমি ওর কাছে লিফট চেয়েছি আর তারপরই প্রপোজ করেছে তো ওই হবে একই তো হলো। আরে বাবা, আগে কথাটা শোনো। কী সব বাজে বাজে কথা বলছো? ও ওরকম কিছু বলেনি, আমি ওকে দাঁড় করিয়েছি। এবার ওদের মাঝে কি কথা হয়েছে সবটা বলল। আর ঈশান প্রেমাকে ভিক্ষুক বলেছিল সেটা শুনেও মেয়ে দুটো হাসতে লাগলো। মেয়েটা একটু ভ্রু কুঁচকে বলতে লাগলো, তোমরা কিন্তু বড্ড বেশি ফাজিল আছো। সব বিষয়ে এত হাসাহাসি করো কেন? আজকে তোমাদের কলেজে প্রথমবার আসলাম, তোমাদের দুইজনকে বান্ধবী করলাম, আর বিষয়টা জানাতে ইচ্ছে করলো বলেই তো জানালাম। এমন করে হাসার কি আছে বুঝতে পারছি না। আরে আমরা বুঝতে পেরেছি, মজা করছিলাম। আসলে ঈশান ওইরকম ছেলে না। তোমার থেকেও সুন্দরী সিনিয়র আপুগুলো ওকে পছন্দ করে। তারপরও ছেলেটা তাদের প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি। এমনকি একটা মেয়ে তো বেড শেয়ারের অফার পর্যন্ত করেছিল, সবার সামনে কিস করার জন্য জড়িয়েও ধরেছিল। উল্টো ছেলেটা জোর করে তাকে প্রিন্সিপালের কাছে দিয়ে তারপরে অপমান করেছিল সেই দিন। অবশ্য এটাতে মেয়েটারই দোষ ছিল। জোর করে কাউকে দিয়ে ভালোবাসানো যায় নাকি? প্রেমা ভেবেছিল ছেলেটা একটু আলাদা, এখন দেখছে সবটুকুই আলাদা। বিষয়টা ভেবে এবার ওর আরও কৌতূহল নিয়ে প্রশ্ন করলো, কারণ কি বলো তো? ও এরকম কেন করে? যেখানে ছেলেরা সুযোগ পেলেই মেয়েদের সাথে বাজে কাজ করতে দ্বিতীয়বার ভাবে না, সেখানে এই ছেলেটা কিনা কারোর প্রপোজাল অ্যাকসেপ্টই করেনি, তার উপরে আবার বেড শেয়ার। ছি, কিসব কথাবার্তা! এগুলো তো নাই যায়। কিন্তু এত সিনিয়র আপুর সাথে যেখানে প্রেম করার সুযোগ ছিল, তাহলে এত সুন্দরী মেয়েদের প্রপোজালগুলো ফিরিয়ে দিল কেন বলো তো? তা বলতে পারবো না, তবে ওর একটা ফ্রেন্ডকে আমি পছন্দ করতাম, তাকে জিজ্ঞেস করেছিলাম। তারপরই এসব বিষয়ে কথা হয়েছিল। ঈশানের বিষয়ে জিজ্ঞেস করে জানতে পারলাম ও এসব প্রেম ভালোবাসা বিশ্বাস করে না। আর বড় বিষয় কি জানো তো? কি? ও ছেঁকা খেয়েছে নিশ্চয়ই, আর না হলে নায়িকার বিয়ে হয়ে গেছে সেই অন্য সব গল্পের মতো। আরে বাবা, না তেমনটা কিছু না। আসলে ও মেয়েদের বিশ্বাস করে না, তার উপর মেয়েরা ওর পেছনে পড়ে থাকে কেন জানো তো? সেটাই জানার চেষ্টা করছি। যেটা বলছি সেটাই ভুল হচ্ছে। তাই এখন বলো না, কিসের জন্য ওর পেছনে পড়ে থাকে মেয়েরা? আসলে ওর বাবা অনেক বড় লোক, তাই দেশের স্বনামধন্য একজন ব্যবসায়ী। আর শহরে 10 জন ব্যবসায়ী থাকলে তার ভেতর একজন। বিশাল বড় ব্যবসা ওদের। এত গার্মেন্টস, এত বিদেশের ব্যবসা, সব মিলিয়ে কোটিপতির ছেলে বলতে পারো। সেজন্যই মেয়েরা লাইন মেরে পড়ে আছে ওর পেছনে। যদি লটারি লেগে যায় আর কেউ যদি ওকে প্রেমের জালে ফাঁসাতে পারে, তাহলে তো কোটি টাকার মালিক হবে। ও আচ্ছা, এই ব্যাপার। এই জন্য মেয়েরা পড়ে আছে। এখন তো দেখছি যেই ছেলেরা যেখানে মেয়েদের শরীরে লোভে পড়ে থাকে, সেখানে মেয়েরা ছেলেদের টাকার লোভের পেছনে পড়ে থাকে। তাহলে আর বলতে সেজন্য যেসব মেয়েরা একটু বেশি চালাক টাকাকে পছন্দ করে, সেসব মেয়ের কপালে ওইসব বুড়ো কাকাই জোটে। তিনজন খিলখিল করে হাসলো। ঈশান আর চোখে একবার মেয়েগুলোর দিকে তাকিয়ে থেকে তারপর অন্য পাশ ফিরে বন্ধুদের সাথে আলাপ আলোচনা করলো। এবার প্রেমার বেশ খানিকটা সন্দেহ হলো বিষয়টা দেখে। ওকে দেখেই কি ঈশান অন্যদিকে মুখ ফিরিয়ে নিল? কিন্তু আসার সময় ঈশানকে যে ড্রেস আপে দেখেছে তাতে এত বড় লোকের ছেলে বলে মনে হয়নি। এই সাধারণ 8-10টা কলেজ স্টুডেন্ট যেমন ঠিক তেমন অ্যাভারেজ বলেই মনে হয়েছে। তবে এত বড় লোকের ছেলের এই সাধারণ বেশভূষা দেখে সবাই ভাববেই ও অতি সাধারণ। কিন্তু অতি সাধারণের মধ্যে অসাধারণ কিছু ব্যাপার থাকে। ঈশানও তেমন কিছুই। অন্যদিকে ঈশান বাবা মায়ের দ্বিতীয় সন্তান। বড় ভাইয়া বিজনেসের কাজে হাত লাগিয়েছে, কিন্তু ও অনার্সটা কমপ্লিট করবে ভেবেছে, তারপর ব্যবসার কাজে হাত লাগাবে। কারণ বাসা থেকে আব্বু আম্মুও বিয়ের জন্য চাপ দিচ্ছিল। বড় লোকের আর সেলিব্রিটিদের এই এক সমস্যা, ছেলে মেয়ে বড় হলে তাদের পিছনে লোক লেগে থাকবে। আর তার উপর যদি বিয়ের আগে উল্টাপাল্টা কিছু করে ফেলে, তাহলে তো মান সম্মান একদম ধুলোর সাথে মিশে যাবে। সেজন্যই আব্বু বলেছে কোনো ঝামেলা যেন না জড়াই। তাই আগে ভাগেই ছেলেকে বিয়ে করিয়ে দিতে চাইছে আব্বু আম্মু।
বলে নাকি বাসায় বউ আনলে অন্তত আর যাই হোক একটা নিশ্চিন্ত হতে পারবে। অবশ্য এই চিন্তা ভাবনা যে আম্মুর সেটা ঈশান খুব ভালো করেই জানে। ভাইয়াকে খুব তাড়াতাড়ি বিয়ে করিয়ে দিয়েছে। ঈশানের ভাইয়া বাহিরের বিজনেসগুলো সামলায়। সবাই গত 2 মাস আগেই জানতে পারলো ভাবি অন্তঃসত্ত্বা, অর্থাৎ নতুন অতিথি আসছে ওদের বাসায়। সেজন্য ভদ্রমহিলাকে তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে ভাইয়া। এত কাজের লোক থাকার সত্ত্বেও আম্মু একাই রান্নাবান্নার দিকটা সামলায়। আসলে আম্মুর হাতের রান্না ছাড়া আব্বু খেতে পারে না। সেজন্য ভাবিও ভেবেছে যে কয়দিন বেবি না হয় সে কয়দিন বাসাতেই থাকবে। মাঝে মধ্যে ভাইয়া আব্বু আম্মু সবাই গিয়ে দেখা করে আসে ভাবির সাথে। সব মিলিয়ে একদম সুখী ও হ্যাপি পরিবার। আর এখন শুধু ঈশান বিয়ে হওয়াটাই বাকি, তাহলেই সম্পূর্ণ হবে পরিবারটা। যাই হোক, সেদিনের মতো ক্লাসগুলো শেষ করলো। অন্যদিকে ঈশান জানেও না প্রেমা বান্ধবীদের নিয়ে ওর সম্পর্কে আলোচনা করছিল। নতুন বান্ধবী দুটো জুটেছে আর তাদের সাথে এসব আলোচনা করছিল। অবশ্য প্রেমার আম্মু ওকে কলেজে আসার সময় বলে দিয়েছিল সোনিয়া আর নীলা নামের মেয়ে দুটো অনেকটাই ভালো, কিন্তু ওরা যে এত দুষ্টু সেটা হয়তো ম্যাডাম জানেন না। কলেজ শেষ করে প্রেমা আম্মুর সাথেই ফিরছিল। আসলে গাড়ি পায়নি ভেবেই ভদ্রমহিলা তাকে অফিস রুমে বসিয়ে রেখেছিল। ফোন চালিয়েছিল পুরো 40 মিনিট অবধি। তারপর যখন আম্মুর ক্লাস শেষ হলো তখনই প্রেমাকে নিয়ে বাসার দিকে যাচ্ছিল। পুরোটা ক্লাস জুড়ে প্রেমার বারবার ঈশানের বলা কথাগুলো, অর্থাৎ ঈশানের কথাই ভাবছিল। এত মেয়ে প্রপোজ করেছে আর টাকার জন্যই হয়তো সবাই ছেলেটার পিছনে পড়েছে। প্রেমার আরও ভাবতেই অবাক লাগছে যে এত কিউট একটা ছেলের কিনা গার্লফ্রেন্ড নেই। হয়তো থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। মেয়েকে এমন করে ভাবতে দেখে আম্মু বলতে আরম্ভ করলো, কি হয়েছে মামুনি? কি এত ভাবছো তুমি? না না, তেমন কিছু না আম্মু। প্রথম দিন কলেজটা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো। সব মিলিয়ে বোঝার জন্য কিছু সময় লাগবে। তবে সোনিয়া আর নীলা অনেকটাই ভালো, বেশ মিশুক স্বভাবের। সেই জন্যই ওদের আমি কাল বলে রেখেছিলাম সামনের দিকটাই বসতে। আম্মুর সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলো প্রেমা। অন্যদিকে ঈশানও বাসায় চলে গেল। এই ঘটনার পর 7 দিন আর দুজনে দেখা হয়নি, কারণ ঈশানকে হঠাৎ করেই চট্টগ্রামের জন্য বেরোতে হলো। আর বেরোনোর কারণটা ভাইয়া বাসাতে ছিল না, ব্যবসায়ীর কাজে বাইরে গেছে। ওদিকে একটা গার্মেন্টসে নাকি কী সব ঝামেলা হয়েছে, আর কর্মচারীদের দিয়ে কাজ করানো যাচ্ছে না। আবু ঢাকাতেই বিজনেসটা সামলাতে হিমশিম খাচ্ছে, সেজন্যই ওকে যেতে হলো। অফিসে নতুন হলেও মাঝে মধ্যে গিয়ে এসব বিষয় দেখাশোনা করে, তাই বুঝতে পারে যে কী থেকে কী করতে হয়। সব কিছু হাতে কলমে একটু একটু করে শিখছে। মাঝে মধ্যে গিয়ে হাজিরা মতো দিয়ে আসে আর কি। ঈশান জানে আপু ওকে এত তোড়জোড় করে অফিসে কেন পাঠাচ্ছে। হঠাৎ করে বিয়ে ঠিক করে দিবে আর তারপর বলবে অফিসে গিয়ে বসতে। ঈশানের তার জন্য তৈরি আছে, তবে অনার্স শেষ করার সিদ্ধান্ত নিয়েছে আর আপুকেও সেটা জানিয়ে দিয়েছে। অনেক বলে ভদ্রলোকে রাজি করানো গেছে, না হলে আপু বলেছিল যদি কোনো পছন্দের মেয়ে থাকে তাহলে তার সাথেই ওরা বিয়ের কথা বলবে। কিন্তু ঈশানও আপুকে আশ্বস্ত করেছিল ওর কোনো পছন্দ নেই, আর কাকেই বা পছন্দ করবে। পছন্দ করে দিন শেষে দেখা যাবে ঠকে যেতে হবে, খুব বাজেভাবে ঠকে যেতে হয়। সত্যিকারের ভালোবাসায় যে খুব বেশি দাম নেই, সেজন্যই ঈশানের বিষয়টা মানতে পারে না। 7 দিন পর সেদিন যখন কলেজে আসলো, খেয়াল করলো প্রেমা ওর দিকে কেমন করে যেন উৎসুক জনতার মতো তাকিয়ে আছে। মেয়েটাকে এমন করে তাকাতে দেখে ঈশান বন্ধুদের উদ্দেশ্য করে বলল, হ্যাঁ রে, সত্যি করে বলতো মেয়েটা এমন করে আমাকে দেখছে কেন? যেভাবে তাকিয়ে আছে তাতে মনে হচ্ছে আমার মাঝে কোনো কিছুর কমতি আছে। কি হয়েছে বলতো? আমাকে কি দেখতে আদৌ বাজে লাগছে কি না দেখতে, সত্যি করে বলতো। না রে, তেমন কিছু না। তবে তুই এমন করে নিজেকে জাহির করছিস যেন তুই সত্যি কোন দিক থেকে দেখতে কম। আমাদের বন্ধু কিনা যেসে নাকি একদম হিরোদের মতো দেখতে। আর পাম মেরো না বন্ধু, তোমরা যে আমাকে পাম মারছো সেটা তোমাদের কথাতেই বোঝা যাচ্ছে। ঈশান কথা বলছিল, এরই মাঝখানে বারবার আর চোখে তাকিয়ে দেখছিল প্রেমা মেয়েটা ওর দিকে একদম হাঁ করে তাকিয়ে আছে। তারপর আরও 2টো ক্লাস শেষ হতেই সবাই মিলে ক্যান্টিনের দিকে গেল। 2টো ক্লাস বাদে তৃতীয় ক্লাসটা যার ছিল সে আজ আসেনি, আর তাই আজকে ক্লাস হবে না। ম্যাডাম গেছে অন্য ডিপার্টমেন্টের ক্লাস নিতে, না হলে হয়তো উনি
এসে ক্লাসটা নিয়ে যেতেন। সবাই ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছিল আর খাওয়া দাওয়া করছিল। এরই মাঝখানে ঈশান খেয়াল করলো দূর থেকে ভদ্রমহিলা অর্থাৎ ম্যাডামের মেয়ে এখনও কেমন করে তাকিয়ে আছে। এবার ঈশানের বেশ খানিকটা অস্বস্তি লাগলো। তখন বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলতে যাবে তার মাঝখানেই নীলা এসে ওদের পাশে দাঁড়ালো। এবার নীলাকে দেখেই ঈশান দাঁত কেলিয়ে মেহেদিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নাও তোমার জান পাখি এসে হাজির, এবার কথা বলো গিয়ে বন্ধু। ফালতু কথা রাখ, ও আমার কাছে না তোর কাছে এসেছে। দেখিস আমি যেটা বললাম সেটাই হবে। হ্যাঁ ভাইয়া, আসলে আমি আপনার কাছে এসেছি। আমাকে প্রেমা পাঠিয়েছে আপনার সাথে, নাকি কি কথা বলবে সেজন্য। আমার সাথে কেন কথা বলতে চাইছে উনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সেটা তো আমিও জানি না ভাইয়া। প্রেমা বলল কি যেন একটা কথা বলবে, আপনি যদি একটু আসতেন। আরে ভাই জানা কি কথা বলবি গিয়ে শুনে আয়, এত সংকোচ বোধ করার কি আছে? আর যেমন করে আমতা আমতা করছিস তাতে মনে হচ্ছে যে কথা বলতে গেলে একদম পুরো দেশ অশুদ্ধ হয়ে যাবে। দূর থেকে ঈশান কিছুক্ষণ অবাক চোখে ম্যাডামের মেয়ে প্রেমার দিকে তাকিয়ে রইল। আর ভদ্রমহিলা সেই শুরু থেকেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ঈশান এবার উঠে আসলো। তারপর নীলার সাথে সাথে এসে ওদের সামনে দাঁড়াতেই প্রেমা খানিকটা ওর দিকে তাকিয়ে থেকে তারপর বসার অফার করলে তখন ঈশান বলতে লাগলো, না না না, ঠিক আছে বলুন, কি বলার জন্য ডেকেছেন? ভয় পাচ্ছেন? প্রেমের অফার করবো না, ভয় নেই। তাছাড়া আমি ওরকম মেয়ে না যে প্রেম করে বেড়াবো। আপনিও তো দেখতে হ্যান্ডসাম আর আমিও দেখতে সুন্দর। আপনার পেছনে যেমন মেয়েরা পড়ে থাকে, আমার পেছনেও তেমনভাবে ছেলেরাও। সে পরে থাকতেই পারে, পচা জিনিসে মাছি যে বেশি ঘোরাঘুরি করে। আপনি কিন্তু আমাকে রীতিমতো প্রতিবারই অপমান করেন। আমি আপনাকে ডেকেছি কিছু কথা বলার জন্য, আর আপনি আমাকে এমন করে অপমান করছেন। ও সরি, তাহলে বলুন কি বলার জন্য ডাকলেন? না মানে আসলে সেদিন প্রথমবার দেখা হলো, তারপর আর আপনার সাথে আমার কোনো দেখাও হয়নি। কেন? দেখা হলে কি হতো, নিজে থেকে প্রপোজ করতে? ফালতু কথা বলবেন না তো। আসলে সেদিন ওরকম করে হেল্প করেন, আর আমিও দেখেন কেমন মানুষ হুটহাট করে আপনাকে রেখেই দৌড়ে চলে আসলাম। ধন্যবাদ দেওয়ার জন্য হলেও আপনাকে খুঁজছিলাম একটাবার। দেওয়া হয়েছে আপনার? কই না তো, মাত্রই বললাম। আর আপনি এরকম তাড়াহুড়ো করছেন কেন? আমি কি বলেছি যে আপনাকে প্রেম প্রস্তাব দিচ্ছি কিংবা ভালোবাসার কথা বলছি? তাহলে ধন্যবাদ দেওয়ার থাকলে দিন। অসংখ্য ধন্যবাদ সেদিনের ওরকম করে লিফট দেওয়ার জন্য। আর ওই দিন আপনার সাথে যদি কোনো মিসবিহেভ করে থাকি তার জন্য আসলে সত্যি খুব সরি। না তেমন কিছু না, ঠিক আছে তাহলে আমি আসি এখন। এত পালানোর চেষ্টা কেন করছেন? আর আমি কি আপনাকে বাজে কিছু প্রস্তাব দিচ্ছি যে আমার থেকে পালাতে হবে? আসলে আমি মেয়েদের সাথে কথা বলি না, আপনার ফ্রেন্ডদের জিজ্ঞেস করে দেখতে পারেন। হ্যাঁ রে প্রেমা, ও তেমন করে কারোর সাথে কথা বলে না, তাই আসলে। কেন? আমার সাথে কথা বলতে কি খুব বেশি লজ্জা লাগছে? নাকি আমি দেখতে খারাপ সেই জন্য আমার সাথে কথা বলা যায় না বলুন তো? থুর বাবা, আমি এমন কিছু বলেছি নাকি? তাহলে বাসছেন না কেন? আপনাকে তো আমি অন্য কিছুর অফার করছি না, তাই না? এক কাপ কফি তো খাওয়া যেতেই পারে। এবার ঈশান বন্ধুদের দিকে ফিরল। বন্ধুরা ইশারায় কিছু জিজ্ঞেস না করলেও ওকে বিষয়টা বোঝার জন্য কথা বলতে বলল। ইশারায় ঈশান একটু মুচকি হেসে তারপর ওদের পাশের সামনে বসে বলল। এবার মেয়েটা কফির অর্ডার করতেই ঈশান বলতে লাগলো, যেখানে মেয়েরা সরাসরি প্রপোজ করে আর কয়েকদিন খোঁজখবর নিয়েই নিজের মনের কথা প্রকাশ করে ফেলে, সেখানে আপনি দেখছি অন্যরকম। অন্যরকম মানে কীরকম? এই তো চা কফির অর্ডার করলেন, সেটাই বলছি। ওসব বাদ দিন, এখন আপনার সম্পর্কে বলুন, কোথায় ছিলেন আর কি করেছেন এতদিন? প্রেমা ঈশানের সাথে বেশ আলাপচারিতায় মেতে উঠল। দুজনেই দুজনের কথাগুলো বলছিল। প্রেমা বারবার ঈশানকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। ঈশান বারবার ওর দিকে তাকাচ্ছে, প্রেমাও লজ্জা পাচ্ছিল বুঝতে পেরে। ছেলেটা যে দেখতে বড্ড বেশি কিউট আর মেয়েটা তো কিউটের ডিব্বা। দুজনেই দুজনের দিকে থেকে এমন করে ভাবছিল। অন্যদিকে ওদের দুজনের বান্ধবী বিষয়টা বুঝতে পেরে বারবার দুজন দুজনকে খোঁজা মেরে ইঙ্গিত করছিল যে এদের মাঝে কিছু একটা হতে চলেছে। মাঝখানে কেটে গেছে প্রায় 1.5 মাস, আর এই 1.5 মাসে দুজনের মাঝে বেশ কয়েকবার কথা হয়েছে। ঈশান তেমন করে প্রেমার সাথে কথা না বললেও প্রেমা নিজে থেকেই যখন ঈশানকে সামনে থেকে দেখেছে তখন নিজে থেকেই কথা বলার জন্য এসেছে। ঈশান অবশ্য মেয়েটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেনি, তবে নিজে থেকে কখনো কথা বলতে চায়নি। প্রেমা বুঝতে পেরেছে ছেলেটা মেয়েদের সাথে আসলেই কথা কম বলে।
এই কয়েকটা দিনে সেটা ওর বোঝা হয়ে গেছে। ঈশানের হাবভাব দেখে মনে হয় যে ও মেয়েদের বুঝতে পারে না কিংবা চিনতেই পারে না। তার উপর যখন দেখে মেয়েদের থেকে সবসময় দূরে দূরে থাকে, তাতেই মনে হয়েছে ছেলেটা সবার থেকে আলাদা। এরই মাঝে প্রেমা এটাও খেয়াল করেছে কয়েকটা মেয়ে এসে ওকে আবারও সেই প্রপোজের কথা বললে ছেলেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। এই বিষয়টা প্রেমার অনেক বেশি ভালো লেগেছে, কারণ এরকম ছেলে আজকাল খুঁজে পাওয়া যায় না। তার উপর আবার মেয়েরা যদি অফার করে তাহলে তো ছেলেরা সেখানে এক পায়ে রাজি। আর এই ছেলে তো পুরো অন্য লেভেলের। আর প্রেমার মাঝে আম্মুর কাছে জিজ্ঞেস করে দেখেছে ঈশান আসলেই বড়লোকের ছেলে। আর নিজেও খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে সব কিছু মিলিয়ে ওর প্রতি একটু আগ্রহ থাকলেও পরবর্তীতে ভেবেছে এসব নিয়ে ভাবাটা বোধহয় ঠিক হবে না, তাতে নিজেকে বোধহয় ঝামেলায় জড়িয়ে যেতে হবে। বিষয়টা ভেবে সব কিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। কিন্তু 1.5 মাসের মাথায় সেদিন যখন 1 সপ্তাহ বাদে ঈশান আবারও কলেজে আসলো, কলেজে এসে বেশ খানিকটা আপত্তিকর একটা পরিস্থিতিতে পড়ে গেল। কারণ সেদিন কলেজে আসার পর দেখলো বন্ধুরা কেউ নেই ক্যাম্পাসে। তাই ঈশান ওদের কল করতেই জানালো ওরা একদম কলেজের পিছন দিকটায় ক্যাম্পাসের শেষে বসে আড্ডা দিচ্ছে। ঈশান বেশ খানিকক্ষণ চুপ করে রইল। ক্লাসে কেউ নেই, তাই একা ভালো লাগছিল না দেখেই সেদিকে যাওয়ার জন্য উদ্যত হলো। কয়েকটা ক্লাস পেরিয়ে আসতেই কেউ একজন এমন করে ওর মুখে কিছু চেপে ধরলো পিছন থেকে, যার জন্য মুহূর্তেই চোখজোড়া বন্ধ হয়ে আসলো ঈশানের। বন্ধুরা অনেকক্ষণ খুঁজেও ওর কোনো খোঁজ খবর করতে পারলো না, তাতেই বেশ খানিকটা অবাক মতো হলো ওরা। ছেলেটা কোথায় গেল? ফোনটাও বন্ধ দেখাচ্ছে। সব মিলিয়ে ওরা এক প্রকার ভাবলো যে ঈশান খানিকটা রাগ করেছে, তাই হয়তো ওর সাথে দেখা করছে না। ওরা অনেকক্ষণ যাবৎ ঈশানের জন্য অপেক্ষা করে তারপর ক্যাম্পাস থেকে বেরিয়ে এসে 2-3টা ক্লাস করলো। আর শেষে আবারও একটা ক্লাসের ঘন্টা পড়তেই একটা ক্লাস যখন মিস হলো তখনই ওরা ক্যান্টিনে চলে গেল। অন্যদিকে ঈশানে যখনই জ্ঞান ফিরল তখনই বুঝতে পারলো যে ও একটা বদ্ধ রুমের মধ্যে আছে। তারপর বেরোনোর চেষ্টা করতেই তারই মাঝে কেউ একজন হুড়মুড়িয়ে সেই একই রুমের মধ্যে প্রবেশ করলো। এতক্ষণ অন্ধকার থাকলেও দরজাটা যখনই খুলল তখনই বুঝতে পারলো যে রুমে হয়তো কেউ প্রবেশ করেছে। ঈশান যখনই কিছু বলতে যাবে তখনই আলো ছটা মুখে পড়তেই খেয়াল করে দেখলো সামনে প্রেমা দাঁড়িয়ে আছে। প্রেমাকে দেখে অবাক হলো ছেলেটা। মেয়েটা খানিকটা ভড়কে গেলে ঈশান বলতে লাগলো, তার মানে তুমি আমাকে এখানে কিডন্যাপ করে এনেছো? মোটেও না, আমি এখানে তোমাকে কিডন্যাপ করে আনতে যাবো কেন? তাছাড়া আমি তো জানতামই না যে তুমি এখানে আছো। তাহলে তুমি এখানে আসলে কি করে? আর আমাকে এভাবে হাত পা বেঁধে রাখলো কে? তা তো জানি না, আমাকে কেউ একজন পিছন থেকে এখানে ঠেলে পাঠিয়ে দিল। ঘটনাটা এত তাড়াতাড়ি হলো যে কে এমন করলো তাকে আমি দেখতেও পাইনি। আরে তুমি তাহলে দাঁড়িয়ে আছো কেন? আমাকে খুলে দাও। প্রেমা ঈশানকে সাহায্য করতে চাইলো, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিল না। মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে যখন ঈশানের হাত পা খুলে দিল তখনই ঈশান উঠে দাঁড়ালো। তারপর যখনই কিছু বলতে যাবে এরই মাঝখানে উঠে দাঁড়াতেই ঈশানের হাতে ধাক্কা লেগে প্রেমার হাত থেকে ফোনটা ছিটকে পড়ে গেল। সাথে সাথে ফোনটা অফ হয়ে গেল। আবারও রুমটা পুরো অন্ধকারে ঢেকে গেল। এমন কিছুর জন্য কেউই প্রস্তুত ছিল না। এবার ঈশান বলতে লাগলো, যা, এরকম একটা কাণ্ড হবে বুঝতেই পারিনি। প্লিজ তুমি কিছু মনে করো না, আমি দেখছি কি করা যায়। আর আমি আমার বন্ধুদের কল করছি। এমা, এরকম কিছু করলে তাতে হয়তো সবাই ভাববে আমরা বাজে কিছু করছিলাম, তাই এরকম করে রুমের দরজা বন্ধ। তুমি প্লিজ ওদের কল করো না, আমি চেষ্টা করছি ফোনটা খোঁজার। তাহলে আমি দেখি আমার ফোনটা কোথায় রেখেছি। আমার ফোনটা পেলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। প্রেমা মাথা নাড়ল। এখন মেয়েটাকেও কিছুটা দেখা যাচ্ছে না। ঈশান আলোতে খেয়াল করেছিল ওর মুখে একটা ভয়ের ছাপ, কিন্তু যখন হাত থেকে ফোনটা পড়ে গেল তখনই আবারও অন্ধকার নেমে আসলো। আর তারপরই সব কিছু অন্ধকার। ঈশান হাতরে ফোনটা কোথাও পেল না। গেল কোথায় তাহলে ফোনটা? এরই মাঝখানে প্রেমা বলতে লাগলো, কলেজে কি বিদ্যুৎ নেই নাকি? এদিকটায় কেউ আসে না? ইচ্ছে করে কেউ এমন অন্ধকার করে রাখলো কিনা? সম্ভবত এটা স্টোর রুম। আমি যদি ভুল না করি তাই হবে, না হলে এরকম অন্ধকার তো হবার কথা নয়। ওকে তুমি ওয়েট করো, আমি দেখছি কি করা যায়। আর বেশি তাড়াহুড়ো করো না, তারপরে গিয়ে ব্যথা পাবে।
ঈশান বলতে না বলতেই যেন বিষয়টা ফুলে গেল, কারণ সাথে সাথেই একটা আর্তনাদ করে উঠল প্রেমা। হয়তো কিছুর সাথে হাত পা বেঁধে গেছে, না হলে ধাক্কা লেগেছে। ঈশান যখনই কিছু বলতে যাবে তার আগেই প্রেমা বেশ খানিকটা জোরে সোরে আর্তনাদ করে উঠল, আর সাথে সাথে সব কিছুই স্তব্ধ। ঈশান কয়েকবার প্রেমার নাম ধরে ডাকলো, কিন্তু না, কোথাও মেয়েটার কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। এবার বেশ খানিকটা ভয় হলো। ঈশান ভাবলো, আল্লাহ, এ আবার কি ফ্যাসাদের মধ্যে পড়লাম। এরপর কি ঝামেলা হবে উপরালাই ভালো জানে। আর যদি বাইরের লোকজন জানতে পারে আমরা একই রুমের মধ্যে ছিলাম, তাহলে সবাই বাজে কিছু ভাবতে আরম্ভ করবে। বিষয়টা ভেবে ঈশান এবার প্রেমাকে আরও কয়েকবার ডাকলো। না, তাতেও কোনো কাজ হলো না। মেয়েটা যে অনেক আগেই সেন্সলেস হয়ে গেছে সেটাও রেসপন্স না পেয়ে বোঝা যাচ্ছে। ঈশান আশেপাশে হাতড়ে দেখলো প্রেমাকে কোথাও পাওয়া যায় না কিনা। তারপর ভাবলো এখন চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে না, যে করেই হোক দরজাটা খুঁজে পেতে হবে। অনেক কষ্টে হাতড়ে হাতড়ে শেষে মিনিট 5 যাবৎ চেষ্টা করে তারপর মনে হলো দরজা খুঁজে পেল। কিন্তু যখনই খুঁজে পেল সেটার বোধহয় না খুঁজে পাওয়াটাই ভালো ছিল, কারণ ঈশান দরজাটা খোলার আগেই দরজাটা খুলে গেল। ঈশান আশা করেনি যে আপনা আপনি দরজাটা খুলে যাবে। সামনে তাকিয়ে যা দেখলো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। প্রেমার আম্মু থেকে শুরু করে ওদের ফ্রেন্ড, এমনকি কলেজের আরও অনেকেই সেখানে দাঁড়িয়ে আছে। এমন কিছু দেখে ঈশান হতভম্ব হয়ে গেল। ছেলেটা কিছু বলতে যাবে তার আগেই সবাই প্রেমার দিকে নজর দিল। ঈশানও পিছন ফিরে প্রেমার দিকে তাকিয়ে দেখল মেয়েটা নিচে সেন্সলেস হয়ে পড়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই ম্যাডাম কষিয়ে ওর গালে একটা থাপ্পড় মারল। তারপর তাড়াহুড়ো করে মেয়ের কাছে গিয়ে পাশে বসলো। ভদ্রমহিলা মেয়ের মাথাটা উঠিয়ে কোলের মধ্যে মাথাটা রাখলো। ঈশান কিছু বলতে যাবে তার আগেই কতগুলো স্টুডেন্ট বলতে আরম্ভ করলো, দেখে তো ভদ্র ঘরের বলে মনে হয়েছিল। এতদিন এত সব মেয়েদের প্রপোজাল রিজেক্ট করে দিয়ে শেষ ম্যাডামের মেয়ের সাথে এই করলে। আর এদেরকে তো এরকম দেখে মনে হয়, কিন্তু দিন শেষে এরাই বদমাশ টাইপের বের হয়। আজকে মেয়েটার এত বড় সর্বনাশ করে পালিয়ে যাচ্ছিল, আর একটু পর এসে আমরা জানতে পারলে তো অনেক বড় ক্ষতি হয়ে যেত। মেয়েটা বুঝতেও পারতো না এসব কে করলো, এজন্যই বোধহয় অন্ধকার রুমে নিয়ে এসেছিল। এরই মাঝখানে কিছু ছেলে মেয়ে কিছুটা দূরে একটা চেয়ার আর দড়ি পড়ে থাকতে দেখলো, আর তাতেই সবাই ভাবলো ঈশান প্রেমাকে বেঁধে রেখেছিল, আর তারপর হয়তো ওর সাথে জোর করে কিছু করার চেষ্টা করেছে। অন্যদিকে প্রেমার আম্মু ওকে জোর করে ওঠানোর চেষ্টা করতে লাগলো, আর বারবার ডাকাডাকি করার পরও যখন প্রেমার ঘুম থেকে উঠলো না, তখন বুঝতে পারলো ওর সাথে কিছু হয়েছে। ম্যাডাম এবার কান্না করে ফেললো, আর অনেকেই ঈশানকে মারার কথা বলতে লাগলো। ঈশানের বন্ধুরা কিছু বলবে তার আগে ঈশান বলতে লাগলো, তোমরা বিশ্বাস করো, এখানে আমাকে বেঁধে রেখেছিল কেউ। একজন মুখে কিছু একটা স্প্রে করে তারপর কয়েক ঘন্টা যাবৎ আমাকে এখানে বেঁধে রেখেছে। আমি জানি না কে আমাকে নিয়ে এসেছিল, তবে আমি অনেক চেষ্টা করেছি ছোটার জন্য। আর তারপরেই একটু আগেই প্রেমাকে কেউ জোর করে এখানে ঠেলে ভিতরে পাঠিয়ে দেয়। প্রেমার হাত থেকে ফোনটা পড়ে যায়, তারপর ফোনটা পড়ে যেতেই রুমটা আবার অন্ধকার হয়ে যায়। আমার ফোনটাও আমার কাছে নেই। আমি জানি না কে এরকম করেছে, তাই এরই মাঝে প্রেমার আম্মু প্রেমা ওকে বান্ধবীদের কাছে রেখে তারপর উঠে আসলো, আর এসে ঈশানকে কষিয়ে কয়েকটা থাপ্পড় বসালো, আর শার্টের কলার ধরে বলতে লাগলো, তোমাকে আমি অনেক ভালো ছেলে বলে জানতাম, কলেজের অনেকেই তোমার নামে সুনাম করত, কিন্তু তুমি যে আমার মেয়ের এত বড় সর্বনাশ করবে, আমার সম্মান আর বাড়ির ইজ্জতের গায়ে কলঙ্কের দাগ লাগাবে, আমি সেটা ভাবতেও পারিনি। দেখে তো সবাইকেই ভালো বলে মনে হয়। ম্যাডাম, এরকম লম্পটগুলোই তো ভালো মানুষের চেহারা নিয়ে লুকিয়ে থাকে। আপনি ওকে আমাদের হাতে তুলে দিন, তারপর দেখেন আমরা আজকে ওর কী হাল করি। ঈশান ম্যাডামের দিক থেকে পিছন ফিরে এবার যখনই খেয়াল করলো যে স্টুডেন্টরা কথাটা বলেছে সেই স্টুডেন্টটা খুব বেশি ভালো না। কলেজে অনেকেই র্যাগিং করেছে, তার উপর ওর সাথে ঈশানেরও কয়েকবার ঝামেলা হয়েছিল। তার মানে কি এরাই সব কিছু প্ল্যান করে করেছে? এরই মাঝে আরেকজন বলতে লাগলো, এই এভাবে তাকিয়ে কি দেখছিস? একদম চোখ গেলে দেব। তুই যে অন্যায়টা করেছিস, তারপর কি ভেবেছিস যে তুই পার পেয়ে যাবি? তোর এই কাজের জন্য আজকে তোকে আমরা কি হাল করি, তুই শুধু একটাবার দেখ। ঈশান অনেকবার বারণ করার পরেও কেউ ওর কোনো কথাই শুনছিল না। এরই মাঝে কলেজের বাকি স্যার ম্যাডাম আর প্রিন্সিপাল স্যার চলে আসলো।
দপ্তরি থেকে শুরু করে বাদবাকি কর্মচারী কর্মকর্তা সবাই চলে আসলো। এক জায়গায় জড়ো হয়ে আছে। ঈশান কিছু বললেও কেউ বিশ্বাস করছে না। ঈশানের বন্ধুরা অনেক ট্রাই করছে কথা বলার জন্য, কিন্তু এই মুহূর্তে কথা বলতে গেলে শেষে ওদেরও ফেঁসে যেতে হবে। ঈশান কি করবে এখন কিছুই ভাবতে পারছে না। কেউ কেউ তো বলছে পুলিশে দিতে, কেউ কেউ বলছে সবার সামনে কিছু উত্তম মাধ্যম দিতে, আর না হলে সারা কলেজ জুতোর মালা পরিয়ে ঘোরাতে। আবার কেউ কেউ বলছে ইচ্ছে মতো মেরে তারপর পুলিশে দিয়ে দিতে। এবার হইচই দেখে প্রিন্সিপাল বলতে লাগলো, তুমি এত বড় লোকের আর স্বনামধন্য একজন ব্যক্তির ছেলে হয়েছে, এরকম একটা বাজে কাজ করতে পারলে সেটা আমি ভাবতেও পারছি না। স্যার, আমি আপনাদের কি করে যে বিশ্বাস করাবো? আমি এরকম কিছু করিনি। আর প্রেম আর জ্ঞান ফিরুক, তারপর ওর থেকে না হয় আপনারা শুনে নিন আমি কিছু করেছি কিনা। ঈশানের কথা শেষ হতে না হতেই পাশে থাকা ওই স্টুডেন্ট, যে স্টুডেন্টের কথাটা এতক্ষণ বলছিলাম, সেই স্টুডেন্টটা বলে উঠল, তুই তো মেয়েটাকে ভয়ভীতি দেখিয়ে এরকম কিছু বলতে বাধ্য করতে পারিস। তুই তো ওকে মেরে ফেলবি, হুমকিও দিতে পারিস। তার কি গ্যারান্টি আছে? সবাই ছেলেটার কথাতে সহমত পোষণ করতে লাগলো। পুরো কলেজ জুড়ে হইচই পড়ে গেল। প্রিন্সিপাল আবারও বলতে লাগলো, ম্যাডাম, আপনি বলুন আপনার মেয়ে এরকম পরিস্থিতির জন্য এখন আমরা কি ব্যবস্থা নিতে পারি? আপনি যেটা বলবেন সেটাই হবে। আপনি যদি বলেন ওকে পুলিশে দিতে, পুলিশে দিব। আর যদি বলেন স্টুডেন্টদের হাতে ছেড়ে দিতে, তাই দিব। একটা মেয়ের সম্মান নিয়ে ও বাজে কিছু করার চেষ্টা করেছে, আপনার সম্মানটাকে ধুলোয় মিশিয়েছে। আপনি যদি বলেন ওকে ছেড়ে দিতে, তাই। এমন একটা লম্পটকে ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। ওর মতো নর্দমার কিট আর বাজে একটা ছেলেকে ছেড়ে দিব আমি? কখনোই না। আমি ওকে ছাড়ব না। ওর সাহস কী করে হলো আমার ফুলের মতো পবিত্র মেয়ের গায়ে এরকম অপবিত্রের দাগ লাগানোর? ওর যদি এতই আমার মেয়েকে পছন্দ থাকতো তাহলে বিয়ের প্রস্তাব পাঠাতো। আমি কি বারণ করতাম? সবাই আমাকে বন্ধু সুলভ চোখে দেখে। আর তুই আমার মেয়ের এত বড় সর্বনাশ করলি, আমি তোকে পুলিশে দেব। প্রিন্সিপাল বারবার জিজ্ঞেস করতে লাগলো এটাই ওনার সিদ্ধান্ত কিনা। শেষে ভদ্রমহিলা বারবার বলতে লাগলো পুলিশে দিবে, পুলিশে দিবে। তারপর একজন পুলিশে ফোন করলো। পুলিশ আধা ঘন্টার মধ্যে চলে আসলো। গাড়ি নিয়ে পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করলো। তারপর ছাত্রছাত্রীদের দেখে বুঝতে পারলো পুরো কলেজে একদম হট্টগোল পড়ে গেছে। এরকম একটা পরিস্থিতিতে ঈশানের মনে হচ্ছে এর থেকে তো লজ্জায় মরে যাওয়া উচিত ছিল। এমন একটা কাজ না করেছে, এই কাজের জন্য শাস্তি পেতে হবে আজ। এমন কিছু করার কথা তো ছেলেটা কখনো কল্পনাও করেনি, আর সেই কাজের জন্য আজকে ওকে এত বাজে একটা পরিস্থিতিতে পড়তে হলো। এর থেকে অসম্মানের আর কি হতে পারে? ভাইয়া আর আপু যদি এগুলো জানতে পারে তাহলে ওদের অনেক বেশি মাথাটা হেড হয়ে যাবে, আর আম্মু কেঁদে কেটে শেষ হয়ে যাবে। জীবনে আব্বুকে যে ছেলেদের জন্য কোনো কথা শুনতে হয়নি, সেই ছেলেদের জন্য এসে যদি আজকে কথা শুনতে হয়, আব্বুর কাছে এর থেকে বাজে পরিস্থিতি আর কিছু থাকবে না। কিন্তু কে ষড়যন্ত্র করে এমন কাজ করলো? ঈশানের শুধু সেটাই জানতে ইচ্ছে করছে। ওর সাথে যদি পার্সোনাল কোনো শত্রুতা থাকতো, তার জন্য ওকে মেরে ফেলতো, তারপরও এরকম করে সম্মানটা নষ্ট করে দেওয়ার থেকে তো সেটা স্বস্তির বিষয় থাকতো। অন্তত সম্মানটা তো যেত না। মৃত্যু থেকে মনে হয় মানুষের কাছে সম্মানটার মূল্য অনেক বেশি, কারণ সম্মানটা শেষ করে দিলে মানুষ জীবিত থেকেও যে মরে যায়। মৃত্যু তো একদিন না একদিন আসবেই। সম্মানের সহিত মৃত্যুবরণ কয়জনে করতে পারে? এই মুহূর্তে সেটাই মনে হচ্ছিল ছেলেটার। এরই মাঝে থানার ওসি ভিড় ঠেলে ভিতরে প্রবেশ করে একবার ঈশানের দিকে তাকালো। ভালোভাবে খেয়াল না করেই এবার হাবিলদারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই হাবিলদার, একে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। এই মুহূর্তে এখান থেকে বেরোতে হবে। ঈশান সেটাই ভাবছে, যদি এখান থেকে বেরোতে না পারে তাহলে হয়তো সবার হাতে মার খেতে হবে। 2-4 জন আসলে তাদের ফিরিয়ে দিতে পারবে, কিন্তু এত স্টুডেন্টের সামনে ও তো পুরো পিঁপড়ার মতো। বিষয়টা ভেবেই ছেলেটা খুব সহজেই ওদের সাথে হেঁটে যেতে লাগলো। হাবিলদার ঈশানকে দেখে চুপ করে রইল। তখন ওসি ওর শার্টের কলার খামচে ধরলো আর বলতে আরম্ভ করলো, ওকে কি জামাই আদর করে নেওয়ার জন্য এসেছি? ওকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে এসেছি। একটা ধর্ষককে এভাবেই নিয়ে যেতে হয়, তোরা জানিস না?
ওসি কথাটা বলেই ঈশানের শার্টের কলার ধরে টানতে টানতে একদম নিচে নিয়ে আসলো। পুরো কলেজের সামনে ঈশানের মাথাটা হেট হয়ে গেল। চোখ দিয়ে পানিও পড়ছে না, কারণ যে কাজটা ও করেনি তার জন্য ওকে শাস্তি পেতে হচ্ছে। সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। এই জন্যই বোধহয় এতদিন মেয়েদের থেকে দূরে থেকেছিল। কিন্তু এই মেয়েটা আসার 2 মাস অবধি ওর সাথে তেমন করে কোনো কথাই বলেনি। মেয়েটাই নিজ থেকে আসতো। তাহলে এরকম একটা গভীর ষড়যন্ত্র কে করলো? থানায় নিয়ে যাওয়া হলো ছেলেটাকে। তারপর কি হয়েছে কে জানে। থানায় নিয়ে যাওয়ার পর ওকে জেলে পুরে দেওয়া হলো। এরই মাঝে একজন হাবিলদার ওকে কিছুক্ষণ ধরে দেখে ওসিকে বলতে আরম্ভ করলো, স্যার, উনি তো বিশিষ্ট ব্যবসায়িক আফজাল সাহেবের ছোট ছেলে। দেখে তো তাই বলে মনে হচ্ছে। আমি ওনাকে কোথাও একটা দেখেছিলাম। হ্যাঁ, ওনাদের একটা বিজনেস পার্টিতে আমি দেখেছিলাম টিভিতে ছেলেটাকে। তারপরও আরও কয়েকবার দেখেছি। স্যার, আমি বলি কি, আপনি আফজাল সাহেবের সাথে যোগাযোগ করুন। উনি যদি পরবর্তীতে জানতে পারে তাহলে আমাদের চাকরি। অন্যায় যে করেছে সেই শাস্তি পাবে। তাছাড়া আমাদের চাকরির বিষয়টা তুমি কেন ভাবছো? ও অন্যায়কারী, তাই শাস্তি ওকে পেতেই হবে। এরই মাঝে ওসি সাহেবকে আরও কী সব হাবিলদার বলল। তখন ওসি ঈশানের আব্বুকে কল করলো। 1 ঘন্টার মধ্যে আব্বু আর ভাইয়া থানায় এসে উপস্থিত। আব্বু এসেই ঈশানকে উকিলের মাধ্যমে জেল থেকে ছাড়ালো ছেলেকে। ঈশান বাহিরে বের হতেই কষিয়ে কয়েকটা থাপ্পড় মারল আর সবার সামনে আব্বু ওকে। তারপর কোমরের বেল্ট খুলে মারতে লাগলো আর বলতে লাগলো, এজন্যই ছোটবেলা থেকে আমি তোমাকে মানুষ করেছিলাম। আমি ভাবতেও পারিনি যে তুমি এরকম নির্লজ্জের মতো একটা মেয়ের সম্মান নিয়ে বাজে ধরনের একটা সিচুয়েশন তৈরি করবে। আমি তো তোমাকে বিয়ে করাতে চেয়েছিলাম, তাহলে কেন করলে না তুমি? এরই মাঝখানেই আফজাল সাহেবের নাম্বারে একটা কল আসলো। ভদ্রলোক নাম্বারটা দেখে বেশ খানিকটা অবাক হলো। তখন উনি ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে কি বলল কে জানে, তবে কিছুক্ষণ ধরে শুনে তারপর বলতে আরম্ভ করলো, আপনারা থাকুন, আমি এক্ষুনি আসছি। তবে হ্যাঁ, মেয়েটাকে যেতে দিবেন না। আর কে করেছে খুঁজে বের করুন, আমি এর একটা ভিত চাই। আব্বু ঈশানের শার্টের কলার ধরলো আর টানতে টানতে বাহিরে নিয়ে আসতে লাগলো। উকিল কাগজপত্রগুলো বুঝিয়ে দিতেই ঈশান ছাড়া পেয়ে গেল। উকিল যেন সবসময় ওদের হাতের মুঠোয় থাকে। আর আসলে বিজনেসের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে উকিলের প্রয়োজন হয়। অনেক সময় ঝামেলায় পড়তে হয় কি না। অন্যদিকে ঈশানের আব্বুর কেন জানি বিশ্বাস হচ্ছে না তার ছেলে এরকম কিছু করেছে। ঈশানও চুপ করে আছে। ভাইয়া অনেকবার ওকে জিজ্ঞেস করেছে কেন এরকম করলো আর সত্যি কাজটা করেছে কিনা। ঈশান কোনো কথা বলতে পারেনি। অন্যদিকে কি হচ্ছে সেটা হয়তো আপনাদের জানতে ইচ্ছে করছে। ওই ঘটনার পর যখন ঈশানকে নিয়ে আসা হলো, তারপর বারবার ডাকাডাকির পরও যখন প্রেমার জ্ঞান ফিরছিল না, তখন কলেজেরই একটা রেস্টরুমের দিকে মেয়েটাকে নিয়ে একটা বেডে শোয়ানো হয়। আর তারপর ওর মুখে পানি ছেটে দিতেই কিছুক্ষণ বাদে মেয়েটার জ্ঞান ফিরতেই প্রেমার মাথাটা ঝিমঝিম করে উঠল। তখন মেয়েটাকে আম্মু উঠিয়ে বসিয়ে দেয়। তারপর বারবার জিজ্ঞেস করতে থাকে ওর সাথে কি হয়েছে। আম্মুকে এরকম কান্নাকাটি করতে দেখে প্রেমা অবাক হয়। এই কি, আম্মু এরকম করে কাঁদছে কেন? তারপর কপালে হাত দিয়ে বুঝতে পারলো খানিকটা ব্যান্ডেজ মতো করা। তার মানে কি ও তখন পড়ে গেছিল আর তারপর এরকম কিছু হয়েছে। এবার প্রেমা বলতে আরম্ভ করলো, এ কি আম্মু, তুমি সামান্য বিষয়ের জন্য কান্নাকাটি করছো কেন? আসলে তখন কেউ একজন হঠাৎ করে ওই রুমের ভেতরে জোর করে ঠেলে দিল। তারপর ঈশানের হাতে ফোনটা লেগে পড়ে যাওয়ার কারণে তখন আমারও কিছু একটার সাথে ধাক্কা লাগে। টেবিলের কর্নারের সাথে মাথাটা লেগে মাথা কেটে যায়। আর সামান্য ব্যথা পেয়ে সেন্সলেস হয়ে পড়েছিলাম, তাই তো। প্রেমার এবার এমন ধারা কথা শুনে ওর আম্মু অবাক হলো। বেশ খানিকটা আশ্চর্য নিয়েই বলতে আরম্ভ করলো, সামান্য বিষয় মানে? তুমি কি বলছো মামুনি? ওই ছেলেটা তোমার সাথে এত বাজে কিছু করার চেষ্টা করলো, তোমাকে এমন করে অসম্মানিত করার চেষ্টা করলো, আর সেখানে তুমি কিনা বলছো সামান্য বিষয়? এরকম করে ও তোমাকে বেঁধে রেখেছিল আর টর্চার করতে চেয়েছিল, আর তুমি সেটাকে বলছো সামান্য? আমি তো ভাবতেই পারছি না যে তুমি ওকে বাঁচানোর চেষ্টা কেন করছো। আম্মুর কথাতে যেন প্রেমা আকাশ থেকে পড়ল। এই কি বলছে আম্মু, এরকম কথা তো বলার নয়। তাছাড়া ওকে বেঁধে রেখেছিল মানে কি সব বাজে বাজে কথা বলছে। বিষয়টা এলোমেলো হয়ে গেল কি না। প্রেমা ভাবলো তখন ওই রুমে থাকাকালীন সময় বলেছিল যে বাহিরের কেউ যদি দুজনকে একসাথে দেখে ফেলে তাহলে বাজে কিছু ভাববে। তাহলে তেমন কিছুই কি হলো?
এবার আম্মুকে বিষয়টা বললে ওরা সবাই বলল ঈশান নাকি ওর সাথে বাজে কিছু করার চেষ্টা করেছিল আর ওকে কিডন্যাপ করে ওই রুমে আটকে রেখেছিল। তখন প্রেমা খেয়াল করলো আশেপাশে আর ক্লাসের বাহিরে অনেক স্টুডেন্ট দাঁড়িয়ে আজে বাজে কী সব কথা বলছে ঈশানকে ছোট করে। আর তার উপর ওকে যখন শুনলো ঈশান একটা ধর্ষক, কথাটা কানে যেতেই যেন ওর মাথার মধ্যে শুধু ঘুরপাক খেতে লাগলো। আজকে সামান্য একটা কারণে একটা ছেলেকে সবাই ভুল বুঝছে। এত বড় একটা অন্যায়, এত বড় একটা অপবাদ উপরওয়ালা কখনোই সহ্য করবে না। এই মুহূর্তে যদি চুপ করে থাকে তাহলে ঈশানের লাইফটা নষ্ট হবে। আর শেষে যখন আম্মুর থেকে যখন শুনলো ঈশানকে পুলিশে দেওয়া হয়েছে, তখন মেয়েটা একটা চিৎকার করে উঠলো আর বলতে লাগলো, স্টপ! তোমরা কাকে কি বলছো আর কিসের কথা বলছো আমি কিছুই বুঝতে পারছি না। তবে এইটুকু বুঝতে পারছি যে তোমরা আমাদের দুইজনকে একই রুমে দেখে যে খুব বাজে কিছুই ভাবছো। দেখো আম্মু, তোমরা যেটা ভাবছো এমন কিছুই না। কি বলছিস তুই? আমরা তো তোকে দেখলাম যে ওরকমভাবে তুই এলোমেলো হয়ে ফ্লোরে পড়ে আছিস, আর তার উপর চোখের থেকে সব কিছু সত্যি হয় না। আমি ভেবেছিলাম দুজনকে একসাথে একই রুমে দেখলেই সবাই বাজে কিছু ভাববে, তাই বারবার রুমটা খোলার দরজা খোলার চেষ্টা করছিলাম। কিন্তু তখনই হাঁটতে গিয়ে কিছু একটার সাথে ধাক্কা লেগে ওইরকম পরিস্থিতি হলো। আমি সব জ্ঞানে থাকলে এরকম কিছু হতেই দিতাম না। তোমরা একটা নির্দোষ ছেলেকে এরকম করে ফাঁসিয়ে দিলে, সবটা না শুনি আম্মু। প্রেমার কথা শেষ হতেই ঈশানের বন্ধুরা ভিতরে ঢুকলো আর মেহেদি বলতে আরম্ভ করলো, আপনি কি বলতে চাইছেন সরাসরি বলুন তো। আপু, যেটা সত্যি বলেছে সেটাই বলুন। এতক্ষণ যাবৎ অনেকের অনেক কথাই শুনলাম, কে বা কারা এরকম করেছে আর কী জন্য করেছে আমি সেটা জানি না। তবে যে বা যারা করেছে, যদি ঘটনা সত্যি না হয়, আপনার সাথে যদি ঈশান কিছু না করে থাকে, তাহলে যারা করেছে তাদের তো কী অবস্থা হবে আর এখান থেকে রেহাই নেই, সেটা আপনিও খুব ভালো করেই বুঝতে পারছেন। একটা ছেলের জীবন আপনার জন্য নষ্ট হতে যাচ্ছে, আর চুপ করে থাকবেন না প্লিজ। প্রেমা আর কিছু বলতে যাবে তার আগেই ঈশানের আব্বু ঈশানের ভাইয়া এসে ক্লাসের বাইরে দাঁড়ালো। কয়েকজন সিকিউরিটি গার্ড ওদের সাথে এসেছে, তারাই ভিড় ঠেলে ওদের প্রবেশ করতে সাহায্য করেছিল। ওরা দরজার সামনে আসতেই তখনই প্রেমা বলতে লাগলো, কেউ আমাকে ঠেলে ভিতরে অন্ধকার রুমে ঢুকিয়ে দিয়েছিল, আর ভিতরে প্রবেশ করতেই দেখলাম ঈশানকে চেয়ারের সাথে আগে থেকেই বাঁধা ছিল। আমি তো এসে ওর বাঁধনটা খুলে দিই, আর তারপরে ওর হাত লেগে আমার হাত থেকে ফোনটা পড়ে গিয়েছিল। আমার ফোনটা খুঁজতে গিয়ে ওইরকম কিছু একটা হলো। ও বারবার বলছিল দুজনকে একসাথে দেখে ফেললে বাজে কিছু ভাববে সবাই। আমিও সেটাই ভেবে তাড়াহুড়ো করে দরজার দিকে যেতে গিয়েই ওরকম কিছু একটা হয়েছে। আম্মু বিশ্বাস করো, ঈশান এরকম কিচ্ছু করেনি, আর আমি তো ওকে খুব ভালো ছেলে বলেই জানি। দেখো, ও এরকম ছেলেই না। আমার এই কয়েকদিনে সেটা বোঝা হয়ে গেছে। তুমি বুঝতে পারছো, ওর ফোনটা ওর সাথে ছিল না, তাহলে ও কী করে কিছু একটা করতো আমার সাথে। আমি জানি না কোন রুমে ছিলাম, তবে আমার মনে হচ্ছে সেটা স্টোর রুম হবে, কারণ ঈশান বলেছিল। আর কে যে এমন কিছু করলো জানি না, তবে আজকে তোমরা অনেক বড় ভুল করে ফেললে। ঈশানের সাথে অন্যায় করেছো, ওকে শেষ পর্যন্ত কিনা পুলিশে দিয়েছো সবাই। ব্যাস, শেষ তো আপনার। একটা ছেলের সম্মান নষ্ট করে দিলেন আপনারা মা মেয়ে মিলে। ম্যাডাম, আপনাকে একজন আদর্শ ম্যাডাম হিসেবে আমরা জানতাম। সবসময় আপনি আমাদের শাসন করতেন, সন্তানের মতো দেখতেন, তাই সবসময় আপনাকে সম্মান শ্রদ্ধা করতাম। কিন্তু কে বা কারা আপনাকে এমন করে বললো আর আপনি আমাদের ক্লাস থেকে বেরিয়ে আসলেন, আর সেই সিনেমার মতো কাহিনী করে শেষে আমাদের নির্দোষ বন্ধুটাকে সবার সামনে পুলিশে তুলে দিলেন। একটাবারও ভাবতে পারছেন ওর আব্বু আম্মু যদি জানতে পারে তার ছেলেকে ফাঁসানো হয়েছে, কে বা কারা এসব করেছে, সেটা তো আঙ্কেল খুঁজে বের করবেই, আর আপনাদের কী হাল হবে একটাবার ভাবতে পেরেছেন? আর পুলিশকে যেন কে ফোন করেছিল, পুলিশ ডেকে জোর করে একটা নির্দোষ ছেলেকে পুলিশের হাতে দিয়েছিলেন, আর তার জন্য আপনাদের নামে মানহানির মামলাটা করেই দিয়ে এখন কেমন লাগবে তাতে? এবার যারা যারা কাজ করেছিল তারা ভয়ে জড়সড় হয়ে গেল, আর প্রেমার আম্মু ওর মুখের দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। এরই মাঝে ঈশানের আব্বু ওর হাত ধরে ভিতরে প্রবেশ করলো, আর তারপর ঈশানকে এনে প্রেমার সামনে দাঁড় করাতেই খেয়াল করলো ছেলেটা মাথা নিচু করে আছে। ঈশানের সারা গায়ে অসংখ্য আঘাতের দাগ। এরকম কিছু দেখে প্রেমা আটকে উঠল। প্রেমা সেন্সলেস হয়ে গিয়েছিল, তার মাঝে এত কিছু হয়ে গেল। প্রেমা কিছু বলতে যাবে তার আগেই ঈশানের আব্বু বলতে আরম্ভ করলো, আমাকে আর কিছু জানাতে হবে না, আমি আগেই জেনে এখানে চলে এসেছি। আমার বিশ্বাস ছিল আমার ছেলে কিছু করেনি, কিন্তু এরকম একটা পরিস্থিতিতে পড়ে আমি নিজে ওকে আঘাত করলাম। যাই হোক, আমি চাইছি এর একটা সঠিক সমাধান করতে।
যেহেতু আপনারা জেনেছেন আমার ছেলে কিছু করেনি, সেহেতু কলেজ ভর্তি সবার সামনে যারা এই কাজ করলো তাদের এখানে এনে উপস্থিত করবেন। ম্যাডাম, আপনি ওদের কোথা থেকে আনবেন, কিভাবে আনবেন সেটা আপনি নিজে জানেন। তবে আমার ছেলের আর আমার পুরো পরিবারের এই শহরে আর এই কলেজ ভর্তি স্টুডেন্টদের সামনে আমার সম্মানটা নিয়ে যে আপনারা হাসি তামাশা করলেন, সেটার জন্য আপনাদেরও শাস্তি পেতে হবে। আপনারা ভেবেছেন আমার ছেলে অন্যায় করলে সেটা আমি মেনে নেব, কিন্তু অন্যায় না করলে সেটাতে কি করব সেটা তো কখনো ভাবেননি। চোখের আড়ালে অনেক কিছু হয়, না জেনে শুনে আজকে অনেক বড় ভুল করে ফেলেছেন আপনারা, সেই ভুলের মাসুল সবাইকে দিতে হবে। এবার প্রিন্সিপাল এগিয়ে এসে কিছু বলতে যাবে তার আগেই ঈশানের আপু একটা গগনবিদারী ধমক দিল লোকটাকে। সাথে সাথে লোকটা কয়েকবার পিছিয়ে গেল আর ঈশানের আপু বলতে আরম্ভ করলো, আফজাল আহমেদ বিজনেসম্যান, বড়লোক, তারপরে কখনো অহংকারী করতে দেখেছেন? কারোর সাথে মিসবিহেভ করেছি আমি? আপনার সাথে বিনয়ের সাথে এতদিন এসে কথা বলে গিয়েছি, ছেলের খোঁজ খবর নিয়েছি, কিন্তু ইদানিং আসা হচ্ছে না। আমরা চাইলেই অনেক কিছু করতে পারি। আপনারা একটাবার উচিত ছিল আমার ছেলের কথাগুলো শোনা আর সত্য মিথ্যা যাচাই করা। আপনারা সেটা শোনেননি। অন্তত মেয়েটার জ্ঞান ফেরা অবধি ওকে একটা সুযোগ দেওয়া উচিত ছিল, তাও দেননি। আর কলেজ ভর্তি সিসি ক্যামেরা লাগানো আছে কী জন্য? অন্তত সিসি ক্যামেরার ফুটেজ দেখে বুঝতে পারতেন যে ভিতরে কি হচ্ছে না হচ্ছে। শুনতে হইবে বা কোনো মেয়েটা নিজের মুখেই তো বলল তার সাথে কিছু হয়নি। যদি কিছু হতো ও কি মিথ্যা বলতো, নাকি আমরা ওকে ভয় দেখিয়েছি? আমরা তোকে আজকেই প্রথমবার দেখছি। ঈশান তোমার সাথে এমন কিছু করেছে বোন? প্রেমা মাথা নেড়ে না সুযোগ উত্তর দিল। বেশ স্বাভাবিকভাবেই এবার ঈশান ফুপিয়ে কেঁদে উঠল। ফ্লোরে বসে পড়তে গেলে ওর একটা বন্ধু এসে ধরে ফেলল। ছেলেটা বাচ্চাদের মতো কাঁদছে। আজকে সবার সামনে সম্মানটা নষ্ট হয়ে গেছে। কাঁদাটাই স্বাভাবিক। এত কিছুর পরও কেউ স্বাভাবিক থাকবে সেটা ভাবাটা বোকামি। এবার ঈশান চোখের পানি মুছে নিয়ে বারবার করে বলতে লাগলো, সবার উদ্দেশ্যে বলছি, কলেজের স্টুডেন্ট আমার সাথে যেমন বিহেভ করুক, আমি তো অন্তত আপনাদের চেনা জানা। আপনারা সেই ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আমাকে দেখেছেন। কখনো শুনেছেন কোনো মেয়ের সাথে মিসবিহেভ করেছি আমি? উল্টো সবাইকে সবসময় সাহায্য করেছি। যারা র্যাগিংয়ের শিকার হয়েছে তাদেরকে হেল্প করেছে। আর আজকে সে ম্যাডাম এইরকম একটা কথা বললেন আর সবাই বিশ্বাস করে নিলেন। ম্যাডাম, আপনাকে আমি অনেক সম্মান করতাম, কিন্তু আপনি নিজের মেয়েকে আমার সাথে এরকম একটা পরিস্থিতির কথা বলে সবার সামনে আমাকে ধর্ষক তো সাজালেন, আর আপনার মেয়েকেও ধর্ষিতা বানিয়ে দিলেন। অন্যায় করলে যদি আমার এই শাস্তি হতে পারে, তাহলে আমি অন্যায় না করে আপনাদের থেকে যে শাস্তি পেলাম, এর জন্য আপনাদের কি শাস্তি হতে পারে বলুন তো? তুমি শান্ত হও আর ইমন কলেজের সিসিটিভি ফুটেজ দেখো। কে কে ওদের এই রুমে এনেছিল বের করো, তাহলেই বোঝা যাবে। আর ভেতরে কিছু হয়নি সেটা মেয়েটা নিজেই বলেছে। এখন গিয়ে তার মধ্যে বিষয়টা বের করো, নাহলে এই কলেজে আমি বন্ধ করে দিব। আর সেই পরিস্থিতি বা অ্যাবিলিটি আমার আছে সেটা আপনারা খুব ভালো করেই বুঝতে পারছেন। কলেজের পরিবেশটা এই মুহূর্তে একদম থমথমে। কেউ কিছু বলতেও পারছে না, কেউ কিছু ভাবতেও পারেনি। ঈশানের বন্ধুরা ওকে একটা জায়গায় নিয়ে বসালো। মেহেদি ওর দিকে টিস্যু এগিয়ে দিলেই ঈশান চোখের জলে নাকের জলে করলো। অন্যদিকে প্রেমা ফ্যালফ্যাল করে ছেলেটার দিকে তাকিয়ে আছে। চোখ মুখ লাল হয়ে আছে, হয়তো কষ্ট পেয়েছে, অনেক মেরেছে আর গায়ের কয়েক জায়গায় দাগ। সেটা দেখেই বোঝা যাচ্ছে কেউ খুব বাজেভাবে মেরেছে। প্রেমার বান্ধবীরা বুঝতে পারছে এবার ওদের খবর আছে। সেটা আজকেই ওরা বুঝতে পারবে, কারণ ওরা জেনেছে ঈশানের ভাইয়াকে নাকি শহরের কিছু বখাটে ছেলে মেরেছিল। তাদের আফজাল সাহেব নিজের হাতে হকি স্টিক দিয়ে পিটিয়েছিল। এবার ভাইয়া যখনই বেরিয়ে যেতে নিবে, এরই মাঝখানে কেউ একজন ভিতরে তাড়াহুড়ো করে প্রবেশ করলো আর বলতে লাগলো, স্যার, থার্ড ইয়ারের দুটো ছেলে বোধহয় এই কাজ করেছে। দেখলাম ওরা তাড়াহুড়া করে কলেজ থেকে বেরোচ্ছে, এক্ষুনি ক্যাম্পাস ছেড়ে পালাবে। আর যাওয়ার সময় ওরা এমন কিছু কথা বলছিল যা শুনে আমার সন্দেহ লেগেছে, তাই আমি জানাতে আসলাম। এবার শুভ আর মেহেদি দৌড়ে বেরিয়ে আসলো। ঈশানের বাকি বন্ধুরাও পিছন পিছন আসতেই ঈশানের আব্বু গার্ডদের উদ্দেশ্য করে বলল, গার্ড, এক্ষুনি ওদের ধরে আনার ব্যবস্থা করো। যদি ওরা পালিয়ে যায়, তোমাদেরকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে ফেলবো আমি। আরও মিনিট 15 পরের ঘটনা। এবার সবাই ক্লাস ছেড়ে আর দোতলা ছেড়ে নিচে নেমে এসেছে, কারণ ক্যাম্পাসের নিচে একদম শোরগোল পড়ে গেছে। ক্যাম্পাসের দুটো ছেলের সাথে আরও 3-4টাকে ক্যাম্পাসের মাঠের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়েছে।
চারপাশ থেকে ঘিরে আছে কিছু গার্ড আর ঈশানের বন্ধুরা, সবার হাতেই হকি স্টিক। এরই মাঝে ঈশানের ভাইয়া একটা হকি স্টিক নিল, তারপর ছেলেগুলোকে মারতে গেলে শুভ আটকে দিল আর রিকোয়েস্ট করলো ঝামেলায় না জড়াতে। তারপর ঈশানের বন্ধুরা ছেলেগুলোকে ইচ্ছে মতো পেটালো, কয়েক মিনিটে সব কয়টাকে মেরে অবস্থা খারাপ করলো। সবগুলোর পা আর হাত ভেঙে দিল একটা করে, কেউ কিছু বলার সাহসও পেল না। এরকম একটা পরিস্থিতিতে ঈশানকে সবার সামনে ছোট হতে হয়েছে, আর সম্মানের কাছে এটুকু তো কিছুই না। আফজাল সাহেব সম্মান বাঁচানোর জন্য অনেক কিছুই করতে পারে, আর সম্মান যে ধুলোর সাথে মিশিয়েছে তাকেও অনেক কিছুই করতে পারে। সেই কথা ভেবেই প্রিন্সিপাল থেকে শুরু করে নিয়ে সবাই চুপ করে রইল। অন্যদিকে প্রেমার আম্মু আর প্রেমার নিজেদের কাছে নিজেদেরই ছোট মনে হচ্ছিল। প্রেমার আম্মুকে এই ছেলেগুলোর মধ্যে থেকেই কেউ একজন তাড়াহুড়ো করে এসে এমন করে বলল, যার জন্য উনি সত্য মিথ্যা জাস্টিফাই না করে দৌড়ে রুমের সামনে আসলো। আর আসার সময় পুরো গোষ্ঠী শুদ্ধ নিয়ে আসলো। ছেলেগুলোকে মেরে হসপিটালের দিকে আবু পাঠিয়ে দিয়ে বলতে লাগলো, এদের পুরো পরিবারের ডিটেলস বের করো আর এদের শহর ছাড়া করার ব্যবস্থা করো। এদের মতো কুলাঙ্গার এই শহরে থাকার কোনো যোগ্যতা নেই। আর হ্যাঁ, আমার ছেলের সাথে যে এত বড় অন্যায় হলো সেটার প্রায়শ্চিত্ত কী করে হবে এখন আপনারাই বলুন। আফজাল সাহেবের কথাতে সবাই বুঝতে পারল যে ভদ্রলোক এতেও খুশি নন। এত বড় একটা সম্মানে আঘাত এসেছে। ঈশানের জায়গায় কোনো মেয়ে থাকলে হয়তো এতক্ষণে কুরুক্ষেত্র বাঁধিয়ে ফেলত। একটা ছেলে এরকম কিছু করে অন্য শহরে গিয়ে ভালোভাবে বাঁচতে পারে, কিন্তু একটা মেয়ে হলে এত সব ঘটনার পর তার মনের অবস্থা খুব বেশি খারাপ হয়ে যায়। ঈশান চুপ করে আছে, এতক্ষণ কাঁদলেও এখন বেশ খানিকটা স্বাভাবিক। অন্যদিকে ম্যাডাম ভয়ে কোনো কথা বলতে পারছে না। প্রিন্সিপাল গিয়ে ম্যাডামের সাথে আলাদাভাবে কিছু কথা বলল। ঈশানের আব্বু বারবার বলছিল যে এই সমাধান কি হবে। যদি সমাধান না দিতে পারে তাহলে কলেজটাই নাকি উনি বন্ধ করে দিবেন। এমন একটা পরিস্থিতির মুখে এসে সবাই বেশ খানিকটা ভয় পেয়ে গেছে। এরই মাঝে প্রিন্সিপাল তাড়াহুড়ো করে আসতেই তখন ভাইয়া এসে দাঁড়ালো আপুর পাশে, আর আপুর কানের কাছে মুখ নিয়ে গিয়ে কিছু একটা বলল। সেটা আপু বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শুনল। ভাইয়ার বলা হতেই আপু আশেপাশে মেয়ে আর তার মেয়ের মাকে খুঁজলো। আপনাদের হয়তো গল্পের প্রথম থেকেই একটা বিষয়ে জানতে ইচ্ছে করছে যে ম্যাডামের হাজব্যান্ড অর্থাৎ প্রেমার আপু কোথায়। আসলে প্রেমার আপুর সাথে প্রেমার আম্মু ডিভোর্স হয়ে গিয়েছিল গত 10 বছর আগে, যখন মেয়েটা খুব বয়স 15 বছর ছিল। আর মেয়ে মায়ের সাথে থাকবে বলেই চলে এসেছিল। আর ভদ্রলোকও এক বড় লোকের মেয়েকে বিয়ে করে নিয়ে দেশ ছেড়েছে। আর ভদ্রমহিলা নিজের জেদের কাছে অটল ছিল বলে এখানে এসে একটা জব নিয়ে মেয়েকে মানুষ করতে চেয়েছিল। টাকা পয়সা মোটামুটি ভালোই আছে, তাই মেয়েকে দেশের বাইরে পাঠিয়েছিলেন। কিন্তু একমাত্র মেয়েকে পাঠিয়ে ভালো থাকতে পারছিলেন না, তাই ফিরিয়ে এনেছিলেন। এখন ফিরিয়ে আনার পর মনে হচ্ছে অনেক বড় ভুল করে ফেলেছে। যাই হোক, প্রিন্সিপাল এসে রিকোয়েস্ট করতে লাগলো, স্যার বলছিলাম কি যে আমরা যদি বসে বিষয়টি নিয়ে আলোচনা করি তাহলে একটা সমাধান বের করতে পারে। আর আমি ওদের সাথে কথা বলে নিয়েছি, আপনারা যা বলবেন ওরা সেই ক্ষতিপূরণ কিংবা। আফজাল আহমেদকে আপনি ক্ষতিপূরণ দিতে চাইছেন? ক্ষতিপূরণ তো আমি ওদের দিব। তারপরও আমার ছেলের সম্মানটা ফিরিয়ে দিন। আমার সম্মান নিয়ে যে প্রত্যেকটা স্টুডেন্টদের সামনে হাস্যরসিকতা করা হলো সেটা ফিরিয়ে দিতে পারবেন আপনি? সরি স্যার, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা। তারপর আমি বলছি আপনি যেটা বলবেন ওরা সে শাস্তি মাথা পেতে নিবে। বুঝতেই তো পারছেন মহিলা মানুষ না বুঝে এরকম একটা কাজ করে ফেলেছে। সব কিছু যাচাই বাছাই না করে আপনার ছেলেকে বাজেভাবে জাস্টিফাই করে ফেললো। তার জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমি রিকোয়েস্ট করছি আপনি বলুন কি করতে হবে। আচ্ছা, আমরা ঠান্ডা মাথায় এখান থেকে বিষয়টা আলোচনা করে মিটিয়ে। এখান থেকে কোনো কথা হবে না, যা হবে কলেজ ভর্তি সব স্টুডেন্টদের সামনেই। যেহেতু ওই মেয়ের জন্য আমার ছেলের সম্মান নষ্ট হয়েছে, ওই মেয়েকে দিয়েই আমার ছেলের সম্মান ঠিক করতে হবে। ওই মেয়ের মাধ্যমে আমার ছেলের সম্মানটা ফিরে আসবে, আর ওদের মা মেয়েকে সবার সামনে আমার ছেলেকে সরি বলতে হবে। আফজাল সাহেব নিজের জেদের কাছে অটল রইলেন। না হলে বললেন কলেজ বন্ধ করে দিবেন। এরকম গায়ে জোর দেখাতে চাইছিলেন না, কিন্তু না জেনে না শুনে এরকম সম্মানের উপর আঘাত হানলে যে কেউই এরকম করতে বাধ্য হতো। শেষে ম্যাডাম এসে বলতে আরম্ভ করলো, দেখুন ভাই সাহেব, আমি আমার অন্যায়ের জন্য সবার সামনেই আপনাকে সরি বলছি।
আপনার ছেলেকেও সরি বলছি। এখন আমাদের বলুন যে কি করলে এর একটা সমাধান পাওয়া যায়। আপনি সিন ক্রিয়েট করবেন না। অনেক বড় একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তার জন্য আমি আসলেই দুঃখিত। আমি আপনার বোনের মতো, বোন হিসেবে ভাইয়ের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আপনি আর কোনো সিন ক্রিয়েট করবেন না। আর এই ঘটনাকে কেন্দ্র করে কলেজের কোনো কার্যক্রম বন্ধ রাখবেন না প্লিজ। ঈশানের ভাইয়া আবারও আপুর কানে আরও কিছু একটা বলল। এর মাঝখানে ঈশানের বন্ধুরা কয়েকটা চেয়ার এনে ওদের বসার ব্যবস্থা করলে ভাইয়া জোর করে আব্বুকে বসালো। আব্বু কিছুক্ষণ ধরে ভেবে তারপর আম্মুকে উদ্দেশ্য করে বলল, আমি সব কিছু মেনে নেব। আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে হবে। আমি চাইছি না আপনাকে ছোট করতে। আপনি সরি বলেছেন, তাতেই আমার নিজেরও খারাপ লাগছে। একজন শিক্ষিকা হিসেবে সবার সামনে আপনাকে সরি বলতে হলো। রাগের মাথায় অনেক কথাই বললাম, কিন্তু সমাধান আমি একটাই খুঁজে বের করেছি। যেখানে মেয়ের সম্মান নষ্ট হলেও আপনারা এই চেষ্টাটাই করতেন, যেখানে সম্মান নষ্ট হয়নি। কিন্তু একটা কথা উঠেছে, আপনারা কি কেমন কোন লেভেলের আমি সেটা জানতে চাই না। দিন শেষে মানুষ, আর মানুষ হিসেবে ভুল করেছেন, তার জন্য আমি এতটুকু শাস্তি চাই। আর আমি সব কিছু ভুলে যাওয়ার চেষ্টা করব। এখন আপনি ভেবে দেখতে পারেন আপনি কি করবেন। কলেজের কেউ অর্থাৎ স্যার, ম্যাডাম, স্টুডেন্ট, এমনকি প্রেমা আর প্রেমার আম্মুর বান্ধবী, ঈশানের বন্ধু আর গার্ডরা পর্যন্ত বিশ্বাস করতে পারছেন না ভদ্রলোক এত সহজ একটা বিষয় দিবেন। আর যেহেতু ওনারা এত বড় লোকের পরিবার, এরকম একটা প্রস্তাব রাখবেন ওরা ভাবতেও পারেনি। ঈশান অবাক হয়ে গেল, আপুর দিকে তাকিয়ে রইল ফ্যাল করে। এবার ঈশান কিছু বলতে যাবে, তার আগেই আপু ওকে হাতের ইশারায় থামিয়ে দিল। প্রিন্সিপাল ম্যাডামের কাছে কিছু একটা বলল, তখন ম্যাডামও কিছুক্ষণ যাবৎ চুপ করে থেকে বলতে আরম্ভ করলো, বেশ, আপনি যখন এরকম কিছু চাইছেন আমি তাতে রাজি, কিন্তু আপনাকেও কথা দিতে হবে আপনি আমার মেয়েকে আপনার বাসায় ছেলের বউ করে নিয়ে কোনো প্রকারের কষ্ট দিতে পারবেন না। নিজের মেয়ে মতো করেই রাখবেন। দেখুন ভাই সাহেব, যেটা হয়েছে সেটার জন্য কারোর হাত ছিল না, আর কেউ এতে দায়ী নয়। তার জন্য যদি আপনি ভেবে থাকেন ছেলের বউ করে নিয়ে গিয়ে আমার মেয়েকে... ম্যাডাম, আপনি এরকম কোনো ভাবছেন? আমরা চাইছি একটা সমাধানে আসতে, আর আমরা এতটা ছোট মনের মানুষ নই যে আপনার মেয়েকে নিয়ে গিয়ে টর্চার করব। ওদের সম্পর্কটা যখন ঠিকঠাক চলবে তখন আপনার মেয়ের কাছ থেকেই দুজনের সম্পর্কের বিষয়ে সম্পূর্ণটা শুনে নিয়েন। এখন বিয়েতে আপনি রাজি কিনা সেটা বলেন। প্রেমাকে জিজ্ঞেস করা হলো ও কি চাই। তখন প্রেমা শুধু ওর আম্মুকে উদ্দেশ্য করে বলল, আমার কোনো পছন্দ নেই আম্মু। তুমি যদি চাও ওর সাথে আমার বিয়ে হবে তাহলে সেটাই। আর আজকে এরকম একটা পরিস্থিতি তোমার জন্যই হয়েছে। অন্য কারোর সাথে সম্পর্ক থাকলেও কিংবা এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য হলেও বিয়েটা আমাকে করতেই হবে। ঈশানের আব্বু কখনোই এই বিষয়টাকে এত সহজভাবে মানত না। এই বিয়ের মাধ্যমে যেহেতু মানতে চাইছি, তাহলে আমার কোনো আপত্তি নেই। ঈশানের যে প্রেমাকে পছন্দ না আর প্রেমার যে ঈশানকে ভালো লাগে না তেমনটা নয়, তবে এরকম করে ভাবা হয়নি। ছেলেটাকে অনেকবার দেখেছে আর নিজে থেকে কথা বলেছে স্বাভাবিক ফ্রেন্ডের মতো, তবে ফ্রেন্ড ছাড়া অন্য সব ক্লাসমেট যেমন থাকে তাদের মতোই। অন্যদিকে ঈশান কিছুক্ষণ অবাক চোখে তাকিয়েছিল প্রেমার দিকে। তারপর পুরো কলেজ ভর্তি স্টুডেন্টের সামনে বিকেলের এই পড়ন্ত রোদের আলোতে ঘোষণা দেওয়া হলো, ঈশান আর প্রেমার বিয়ে আজকে এক্ষুনি এই মুহূর্তে হবে। কাজী ডাকা হলো সন্ধ্যার মুহূর্তেই। দুজনের বিয়ে সম্পন্ন হলো। পাশাপাশি বসেছিল দুজনে। বিয়েটা শেষ হতেই প্রেমার আম্মু অনেকক্ষণ ওদের রিকোয়েস্ট করলো যেন প্রেমাকে ভালো রাখে। ঈশান কারোর সাথেই কোনো কথা বলেনি, আপুর কথা মতো চুপচাপ বিয়েটা করে নিয়েছে। এরই মাঝখানে আম্মু আর ভাবি এসেছিল। ভাবি অবশ্য এখন হাঁটাচলা করতে পারে না, তার আব্বু আম্মু নিয়ে এসেছিল। ঈশানের কিছু কাছে আত্মীয় স্বজন এসেছিল। এরকম একটা ঘটনা তাই জানতে পেরে এসেছে। কলেজের পুরো ঘটনাটা লাইভ টেলিকাস্ট হয়েছে আর পুরো শহর জেনেছে এরকম একটা ভুলবশত ছেলেটাকে শাস্তি দিতে গিয়ে পরে শাস্তি স্বরূপ আবার মেয়ে পক্ষকে এরকম বিয়েতে রাজি হতে বাধ্য হয়েছে। বিয়েটা শেষ হতেই ওদের বাসার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো। আর যাবার সময় ঈশানের আব্বু ঘোষণা দিয়ে গেলেন, যেহেতু বিয়েটা কলেজেই হয়েছে, কলেজ ভর্তি স্টুডেন্টকে বিয়ের জন্য তিনি ইনভাইট করলেন আর কলেজেই একটা অনুষ্ঠানের অর্থাৎ রিসেপশনের আয়োজন করবেন। কিন্তু কিছুদিন পরে
সবাই অবাক হলো এরকম একটা কাণ্ড করে। আবু চেয়েছিল সবার সামনে যে বিষয়টা ঘটেছে সবার সামনে সেটার ভুল ভেঙে দিতে আর সবার সামনে সমাধান খুঁজে বের করতে, তাই এরকম কিছু করা। আর বিয়ের বিষয়টা হয়তো ভাইয়ের মাথা থেকেই বেরিয়েছে, কিন্তু এই অনুষ্ঠানের বিষয়টা আব্বুই বলেছে। এই ঘটনার 1 মাস পরে 15 দিনের মাথায় ঈশান প্রেমার সাথে স্বাভাবিক হয়েছিল, কারণ প্রথম কয়েকটা দিন ওর সাথে কথাই বলেনি। মেয়েটার বোনের অবস্থা খুবই বাজে ছিল। আর তারপর যখন স্বাভাবিক হয়েছে, প্রেমা অনেকবার সরি বলেছে। তখন ঈশান ওর সাথে স্বাভাবিক হওয়ার চেষ্টা করেছিল। দুজনেই দুজনের দিক থেকে এগিয়ে এসেছিল। 15 দিনের মাথায় দুজন স্বাভাবিক হয়, আর 1 মাসের মাথায় দুজনের প্রতি দুজনের ভালোবাসা সৃষ্টি হয়। 15 দিনের মাথায় সেদিন কলেজে খুব বড়সড় করে একটা অনুষ্ঠান করা হলো। চেনা পরিচিত আত্মীয় স্বজন যারা ছিল তাদের কমিউনিটি সেন্টারে একটা ব্যবস্থা করা হয়েছিল, আর সেটা পরদিন। আর কলেজ স্টুডেন্টদের জন্য খুব বড়সড় একটা আয়োজন করা হলো। সব মিলিয়ে একটা আশ্চর্যজনক ঘটনা হলো। কলেজে পড়ালেখা হয় শুনেছেন, বিয়ে হয় কখনো শুনেছেন, এবার হয়তো সেটাই শুনলেন। যাই হোক, আজকের গল্পটা এ পর্যন্তই, এখানেই শেষ করছি আজকের মতো। অন্য কোনো দিন অন্য কোনো গল্পে কোনোভাবে খুব রোম্যান্টিক গল্পের সাথে দেখা হবে। আর প্রত্যেক গল্পেই প্রেম ভালোবাসার মধ্য দিয়েই শেষ হয়। দুষ্টু মিষ্টি খুনসুটি এগুলো প্রতিনিয়তই শোনেন। আজকে একটু অন্যরকমভাবেই শেষ করার চেষ্টা। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।